আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এমআরসিপি পার্ট ওয়ান গাইডলাইন সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের গাইডলাইন সেশনে আমাদের সাথে আছেন আমাদের সিনাপস মেডিকেল একাডেমির স্টার মেন্টর ডক্টর রাশেদুল আলম খান সজীব ভাই, এবং সাথে আছে আমি এমআরসিপি কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ আবু সাইদ। তো আজকে আমাদের এমআরসিপি পার্ট ওয়ান এবং ওভারঅল এমআরসিপি জার্নি নিয়ে সকল কিছু আলোচনা করা হবে, অনেক ডিটেলস। মানে যার যা প্রশ্ন আছে, আপনারা যারা পার্টিসিপেন্ট জয়েন করেছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আপনারা সকল প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো মানে যদি কোথাও মানে মনে হতে পারে যে আমার তো প্রশ্ন এটা একটু একটু মনে হচ্ছে যে এটা কেমন ধরনের প্রশ্ন হতে পারে, অনেকে স্টুপিড মনে করতে পারে, কোনো প্রবলেম নাই। মানে আমরা যখন হচ্ছে ইন্টার্নশিপে ছিলাম বা আমরা যখন এমআরসিপি জার্নি শুরু করি নাই, আমরা অনেক কিছু জানতাম না। তো সিনিয়র ভাইদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি এবং আস্তে আস্তে সেভাবে ডেভেলপ হয়েছে আর কি। তো এই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন, পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে নিতে পারবেন। এক, দুই নম্বর, আমরা সিনাপস মেডিকেল একাডেমির ব্যানারে আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছি। তো আমাদের সিনাপস মেডিকেল একাডেমির এমআরসিপির কিছু ব্যাচ আছে, যেরকম দীর্ঘ সময় প্রস্তুতির জন্য লং ব্যাচ, যেখানে ক্লাস এবং এক্সামের ব্যবস্থা আছে। তারপরে কেউ যদি মনে করে যে আমার ক্লাস লাগবে না, জাস্ট এক্সাম দিতে পারবো, সেক্ষেত্রে এক্সামের সুবিধা আছে। কেউ যদি মনে করে যে না, শুধু লাইভ ক্লাস আমি করব না, জাস্ট রেকর্ডেড ক্লাস করব, সেক্ষেত্রে আমাদের এমআরসিপি সাবস্ক্রিপশন ব্যাচ আছে। তো এমআরসিপি পার্ট ওয়ানের পরে আমাদের পার্ট টু ব্যাচ আছে, পেসেস ব্যাচ। আমরা ওটাও চলমান আছে আর কি। তো আমাদের সকল কিছুই আছে সিনাপস মেডিকেল একাডেমিতে। তো আজকের এই গাইডলাইন সেমিনারের উপলক্ষে এমনিতে আমাদের সিনাপস মেডিকেল একাডেমির যে অফার চলে, সেই অফারের উপরে আপনাদের এক্সট্রা কিছু অনার থাকবে যারা আজকে গাইডলাইন সেশনে জয়েন করেছেন। মূল কোর্স ফির উপরে আমরা অবশ্যই একটা অ্যামাউন্টের অনার আপনাদের করব ইনশাল্লাহ। তো আমি কথা বাড়াচ্ছি না, আমাদের মূল পর্বে আমি চলে যাচ্ছি। আমাদের এমআরসিপি পার্ট ওয়ান এবং সকল বিষয় নিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ডক্টর সজীব ভাইকে। সজীব ভাই। অসংখ্য ধন্যবাদ সাইদকে। সাইদ হচ্ছে অত্যন্ত ডাইনামিক এবং জনপ্রিয় মেন্টর। আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে এমআরসিপি হচ্ছে বর্তমান সময়ের জন্য সবচেয়ে একটা জিনিসটা বলা হয় যে বার্নিং টপিক। মানে আমরা যে কোনো কোর্সে থাকলেই কিংবা কোর্স দিব, এমআরসিপি মেডিসিনে যারা আমরা আছি তারা সবাই প্ল্যান করি যে আমরা এমআরসিপি দিব আর কি। প্রথম কথা হচ্ছে একটা জার্নি যখন শুরু করব, এই জার্নিটা শুরু করার সময় আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা গাইডলাইন পাওয়া আর কি। যে একটা গাইডলাইন কেমন হওয়া উচিত, আমার জার্নি কেমন হওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার সেশন হিসেবে থাকবে। তাহলে আমরা যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা যখন একটা জার্নি শুরু করি, এই জার্নিটার সম্পর্কে যদি আপনি সম্পূর্ণ জিনিস জানেন, তাহলে যেটা হবে আপনার প্রস্তুতিটা খুব ইজি হবে। যেমন আমি যখন নিজে এমআরসিবি পার্ট ওয়ান পরীক্ষা দিছি, তখন আসলে আমি এত কিছু জানতাম না, কিংবা এই ইনফরমেশন গুলো অনেক গ্যাপ ছিল। আমার কাছে মনে হয়েছে যে এই ইনফরমেশন গুলো যদি আমি একটু আগে জানতে পারতাম, তাহলে আমার এক্সামটা অনেক ইজি হতো। এমআরসিপি পরীক্ষাটা বর্তমান সময়ের ক্ষেত্রে আমাদের এখানে মানে অনেক মিসকনসেপশন আছে। যে এমআরসিপি পরীক্ষার ফিউচার, এমআরসিপি এক্সামের প্রস্তুতি, এমআরসিপি এক্সামে আসলে কেমন হওয়া উচিত আপনার প্রস্তুতি, এবং এটা আসলে আলটিমেটলি আপনার কেরিয়ারের আসলে কোনো ইম্পর্টেন্ট এক্সাম কিনা। সবাই দিচ্ছে দেখে আমিও দিচ্ছি, জিনিসটা কেমন? যে আমার বড় ভাই দিচ্ছে ফেসবুকে পোস্ট, আমিও দিয়ে দিলাম একটা ফেসবুকে পোস্ট। দেখা যাচ্ছে আমার ছোট ভাই দিল, আমিও দিই একটা। জিনিসটা কি আসলে এমন, নাকি এটা আসলে ইম্পর্টেন্স আছে, এটা আমার ক্যারিয়ারে ইম্পর্টেন্স আছে? সেটা জানা খুবই জরুরি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি যখন একটা জার্নিতে ঢুকবেন, মানে এই জার্নিটা শেষ করতে হবে। জিনিসটা এরকম না আমি পাটন দিয়ে বসে থাকলাম, আমি পরে আর দিব না। মানে আমাকে সামনের দিকে যেতে হবে। তাহলে সামনের দিকে যেতে হলে আসলে এই জার্নিটা কেমন, সামনের স্টেজ গুলো কেমন, এবং এটা ওভারঅল এটা আসলে ইকোনমিক কেমন সময় লাগে, টাকা লাগে। এবং আমি যদি একটা ভালো প্রস্তুতি নিতে চাই, এই ভালো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আসলে আমাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, এবং এটা আসলে একটা কোচিং সেন্টার এটা আসলে হেল্পফুল কিনা, কোচিং আপনাকে হেল্প করবে কিনা, সেই জিনিসগুলো জানা উচিত। এমআরসিপি যে পরীক্ষাটা আছে, এমআরসিপি যারা পার্ট ওয়ান দিতে চায়, এমআরসিপি পার্ট ওয়ান পরীক্ষাটা একটা এন্ট্রি লেভেলের এক্সাম। এমআরসিপি পার্ট ওয়ান যেটা আর কি, এফসিপি পার্ট ওয়ান যেরকম একটা এন্ট্রি লেভেলের এক্সাম, এমআরসিপি পার্ট ওয়ান যেটা হচ্ছে এন্ট্রি লেভেলের এক্সাম। সাধারণত এই পরীক্ষা দিতে গেলে আপনি যখন এমআরসিপি পার্ট ওয়ান পরীক্ষা দিবেন,
প্রায় 1 বছরের একটা ট্রেনিং লাগবে। এই 1 বছরের যে ট্রেনিং, এটার পরে আপনি পরীক্ষা দিতে পারবেন। ভয় পাওয়ার কিছু নাই। এই জিনিসটা শোনার পরেই মনে হয় অলরেডি অনেকে হতাশায় চলে গেছে। এই 1 বছরের ট্রেনিংটা হচ্ছে ইন্টার্ন যে পিরিয়ড আছে, ওই ইন্টার্ন পিরিয়ড কাউন্ট করানো যায় না। আপনি যে ইন্টার্নে কমপ্লিট করছেন, এই ইন্টার্নে কমপ্লিট করাটাই মোটামুটি একটা ডকুমেন্ট যে আপনি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা আপনি দিতে পারবেন আর কি। মানে আপনি দিতে পারবেন, এনআরসি পাঠান পরীক্ষা দিতে পারবেন। এমআরসিবি পাঠান পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো 1 বছরের ট্রেনিং লাগবে না। ইন্টার্নি শেষ হয়ে গেছে, আপনি নেক্সট ডে পরীক্ষা বসতে পারবেন। এমআরসিবি পাঠান পরীক্ষাটা হচ্ছে, যেমন এমআরসিবি পাঠান পরীক্ষাটা হচ্ছে আপনার ওভারঅল যে এমআরসিবি পরীক্ষাটা আছে, এটা একটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এক্সাম। একজন ডক্টর একটা অ্যাপ্রোচটা কেমন হবে, ইভালুয়েশন কেমন হবে, এই জিনিসটার উপর বেসিস করে এক্সামটা নেওয়া হয়। পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 2 এর ভিতরে দুইটা পার্ট থাকে, একটা প্যাসেজ থাকে আর একটা হচ্ছে রিটেন থাকে। তাহলে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন যে ট্রেনিং, তার যে ক্লিনিক্যাল নলেজ, এই ক্লিনিক্যাল নলেজটার স্পেকট্রামটা বাড়ানোর জন্য একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম হচ্ছে এমআরসিবি। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এমআরসিবি পরীক্ষাটা আমি কেন দিব। এমআরসিবি পরীক্ষাটা দেওয়ার আসলে আলটিমেটলি এখানে মানে কোনো আছে কিনা, ফায়দা আছে কিনা। এমআরসিবি পরীক্ষা দিলাম, এর পরবর্তীতে আসলে আমার স্কোপ কি, অপরচুনিটি কি, দেশে অপরচুনিটি কি, বাইরে অপরচুনিটি কি, ওভারঅল অ্যাজ এ ক্লিনিশিয়ান হিসেবে আমি কি কতটুকু উপকৃত হব। আচ্ছা, প্রথম পরীক্ষা হচ্ছে এমআরসিবি পরীক্ষা যারা দিচ্ছেন অথবা যারা আলটিমেটলি দিবেন। অনেকে আছেন যারা এমআরসিবি পাঠান পরীক্ষা দিচ্ছেন, হয় নাই, কিংবা এমআরসিবির জন্য কোশ্চেন ব্যাংক করছেন। তাদের একটা জিনিস দেখতে পারবেন, এমআরসিবি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, এটা হচ্ছে আপনাকে একটা ম্যাচিউর, মানে একটা ক্লিনিক্যাল নলেজে, এই ক্লিনিক্যাল নলেজটা আসলে কেমন হওয়া উচিত, এই ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, এমআরসিবি পরীক্ষা দিলে এটা বোঝা যাবে না। এমআরসিবি পরীক্ষাটা যদি কেউ দেয়, একটা পেশেন্ট আমার কাছে আসলো, তাহলে এই পেশেন্টের প্রথম থেকে তার ইভালুয়েশন প্ল্যান কেমন হওয়া উচিত, তার অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত, তার ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত, এবং এই ম্যানেজমেন্টটা অ্যাকর্ডিং টু গাইডলাইন। এমন না ম্যানেজমেন্ট আমি ইচ্ছা মতো দিলাম দিয়ে, এরকম না। এমআরসিপির ক্ষেত্রে তারা গাইডলাইনটা খুবই ফলো করে। মনে করেন যে এইটা গাইডলাইনে কি বলা আছে, গাইডলাইনে এই জিনিসটাকে নতুন আপডেট কি আসে, ইভেন আপডেটেড গাইডলাইন কি আসে, নতুন 2025 সালে আডা গাইডলাইন আসছে, এখানে কি আসে, এখান থেকে দেখবেন যে সামনে এমআরসিপি তে প্রশ্ন চলে আসছে। মানে আপনি আপডেট রাখার জন্য, ক্লিনিক্যালি আপডেট রাখার জন্য সবচেয়ে ভালো যে এক্সাম, সেটা হচ্ছে এমআরসিপি। মানে এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সাম যে জিনিসগুলো থাকে, এটা হচ্ছে আপনি ক্লিনিক্যাল নলেজ, এর উপর ডিপেন্ড করে, প্রবলেমেটিক সিনারিও থাকে, এবং সবচেয়ে বড় কথা যে গাইডলাইন বেসড এটা পড়তে হয়। আপনাকে এমন না যে আমি পড়ে গেলাম, পরীক্ষা ওই টাইপের প্রশ্ন আসলো, এরকম না। প্রবলেমেটিক সিনারিও এবং গাইডলাইন বেসড সাধারণত এই জিনিসগুলা বেস্ট সাধারণত প্রশ্ন আসে। এখন এই যে পরীক্ষাটা আছে, এটার ক্ষেত্রে দুইটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ আছে? 1 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে আপনি দেশের বাইরে যাবেন। আপনি যখন দেশের বাইরে যাবেন, কোথাও কোনো দেশের বাইরে যাবেন, তাহলে এই এমআরসিপিটা হচ্ছে মোটামুটি ওয়াইডলি রিকগনাইজড। এটা বিভিন্ন ধরনের কান্ট্রি গুলোতে ওয়াইডলি রিকগনাইজড হচ্ছে এমআরসিপি। তারা কিন্তু গ্রহণযোগ্যতা আছে। আপনার মনে হচ্ছে যে আমি দেশ থেকে চলে যাব। বর্তমান যে ইস্যু, বর্তমানে চারদিকে যে আসলে একটা ডাক্তারদের জন্য আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে পুরো বাংলাদেশে, কোনো সিকিউরিটি নাই। আপনি দেখেন আপনার কোনো সিকিউরিটি আছে, আমার কোনো সিকিউরিটি আছে। আজকে যদি আপনার ক্লিনিকে অথবা আপনার হসপিটালে যদি কোনো ইস্যু তৈরি হয়, মনে করছেন যে আপনি কখনো সাপোর্ট পাবেন? সাপোর্ট পাবেন না। তাহলে বর্তমান যে বিষয়টা, এই বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আলটিমেটলি আমি যদি বাইরে যেতে চাই, তাহলে আমাকে একটা পাথওয়ে খোলা রাখতে হবে। আমাকে এমন একটা পাথওয়ে খোলা রাখতে পারবে যার মাধ্যমে আমি আলটিমেটলি একটা জায়গায় যে শিফট হইতে পারি এবং সেখানে একটা সম্মানজনক চাকরি করতে পারি। এটা একটা কিন্তু বড় একটা ইস্যু। আপনার মনে হলো যে আমি চলে যাব, কিন্তু আপনি চলে যাবেন কার বেসিসে, আপনি সেখানে যে কি করবেন, সেটা তো একটা বড় জিনিস না। আমি একটা উদাহরণ দিই। আমাদের সাথে 39 মোস্ট লাইকলি একটা আপু ছিল। মোস্ট লাইকলি কুমিল্লা অথবা এদিকে একটা পোস্টিং ছিল। আপুর যে জিনিসটা হয়েছে, আপুর সাথে আলটিমেটলি উনি যে বিসিএস ক্যান্ডিডেট, বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডার, সে আসলে তার যে প্রাপ্য সম্মান, সে প্রাপ্য সম্মানটা আসলে কোথাও পায় না। যে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, উনি লোকাল কিছু পলিটিক্যালি যারা থাকে, হাতি নেতা পাতি নেতার তো অভাব নেই দেশে, এরকম আলটিমেটলি কিছু নেতা, তারা এসে আপুর সাথে একটা ঝামেলা করছে। ঝামেলা করছে বলতে আলটিমেটলি বলতে গেলে একটা বেশ বড় ধরনের একটা ঝামেলা করছে, এবং ওনাকে বেশ কিছু মানে কটু কথা বলছে, যেগুলো তার বলা উচিত হয় নাই। তা সে আলটিমেটলি একজন ডক্টর, তাকে তো এইসব কথা সে শুনবে না, কিন্তু তাকে বলছে। পরবর্তীতে যে জিনিসটা হলো, উনি তো জিনিসটাতে খুব আপসেট। এই জিনিসটা তো আসলে উনি কখনো আশা করে নাই।
এবং আলটিমেটলি উনি তার যে ইওচিপ আছে, মানে ওখানকার যে মানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তাকে জিনিসটা বলছে, নোটিফাই করছে। পরবর্তীতে উনি আবার লোকাল প্রশাসনিক যে মানুষ তাদেরকে ইনভলভ করছে। দিন শেষে কি হয়েছে? দিন শেষে মিউচুয়াল হয়েছে আর কি। আপু কখনোই মিউচুয়াল চায়নি। আপু চাইছিল যে না, আমি এখানে কোনো একটা মামলা করে দিব, অথবা তার জন্য আমি কোনো কিছু করবো আর কি, যেটার জন্য সে পরবর্তীতে যেন এটা না করতে না পারে। কিন্তু এমন কিছুই হয়নি। এটা কিন্তু একটা বাস্তব কথা, এটা গল্প না। এটা প্ল্যাটফর্মে আপনি পোস্ট দিচ্ছে। পরবর্তীতে যেটা হয়েছে, উনি ডিটারমাইন্ড হয়েছে উনি দেশে থাকবেন। উনি দেশে থাকবেন। এটার জন্য উনি কি করছে, উনি পরবর্তীতে এমআরসিপি কমপ্লিট করে মালয়েশিয়াতে আছে। এবং পরবর্তীতে উনি কিন্তু এই পোস্টটা দিচ্ছে যে আমি কখনোই দেশ ছেড়ে আসতে, মানে আসার ইচ্ছা ছিল না, এবং দেশ ছেড়ে আমি যে আসবো এটা কখনো ভাবিও নাই। কিন্তু এমন একটা ইনসিডেন্ট আমার সাথে হইলো, এটার পরবর্তীতে আসলে আমার কাছে ওই জায়গায় বসে ওই মানুষদেরকে আমি যে একটা চিকিৎসা ব্যবস্থা দিব, সেটা আসলে আমার কখনোই মাথায় আসেনি। এটার জন্য আমি, কষ্ট হলেও আমাকে শিফট হইতে হয়েছে। উনি এমআরসিপি দিয়ে চলে গেল, এবং উনি শেষের দিকে বলছে যে আমি আসলে কখনোই আসতাম না। বিষয়টা হচ্ছে এটা জাস্ট একটা ইনসিডেন্ট মনে হচ্ছে, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়ালিটি। আমাদের হেলথ সিস্টেমের এটা একটা রিয়ালিটি, এবং একটা হার্শ রিয়ালিটি, যেটা আমরা কিন্তু ফেস করতেছি, ডে টু ডে প্র্যাকটিসে ফেস করতেছি। তাহলে এই যে একটা ইস্যু, যে আপনি আসলে একটা জায়গায় শিফট করবেন, ওটার বেসিস হলো আপনাকে বর্তমান যে বাংলাদেশের যে ডিগ্রিগুলো আছে, এই ডিগ্রিগুলো সব জায়গায় ওয়েল রিকগনাইজড না, ট্রেনিং গুলো ওয়েল ইস্টাবলিশ না। সেই ক্ষেত্রে এমআরসিবি আপনাকে হেল্প করবে। এটা হচ্ছে এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস, আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে যখন কর্পোরেট হসপিটালে জব করবেন, তারা এমআরসিবি কে প্রায়োরিটিতে রাখে। সেখানে আপনি কনসালটেন্ট হবেন, সেখানে একটা রেজিস্ট্রার পদে জয়েন করবেন। তারা এমআরসিবি ডিগ্রিটাকে যথেষ্ট অনার করে আর কি। ঠিক আছে, সেখানে আলটিমেটলি কর্পোরেট যে হসপিটাল গুলো আছে, সেই কর্পোরেট হসপিটাল গুলোর তো ফার্স্ট ডিমান্ড থাকে এমআরসিবি যদি কমপ্লিট করে কেউ থাকে, কনসালটেন্ট হিসেবে তারা জয়েন করেন এই নিয়ে। এটা হচ্ছে ট্রু। আর একটা বিষয় হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনি আমি কি চাই। দিন শেষে আমরা তো একজন ক্লিনিশিয়ান চাই। তাহলে আমি আপনি ক্লিনিশিয়ান হয়ে আমরা কি চাই? আমরা চাই হচ্ছে অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত, একটা ফাইন টিউনিং কেমন হওয়া উচিত, তাই না? আমরা আমাদের যে ট্রেনিং গুলো হয়, আমাদের যে এফসিপিএস ট্রেনিং গুলো হয়, আমি তো এফসিপিএস ট্রেনিং 1 বছর করছি প্রায়। এফসিপিএস ট্রেনিংটা কি আসলে খুবই ভালো, বাট আসলে যে পরিমাণে স্ট্রেস থাকে, যে পরিমাণে আলটিমেটলি প্রেশার থাকে, সেই পরিমাণে শেখার কোনো সুযোগ থাকে না। কিংবা গতানুগতিক যে শেখাটা হয়, গাইডলাইন বেস শেখাটা হয় না। যে আমি একটা পেশেন্টকে, আমি সিকিডি পেশেন্ট, তার আমি একটা এনিমিয়া কারেকশন করবো। তাহলে সিকিডি পেশেন্টের এনিমিয়া কারেকশন কিভাবে করবো? তাকে কি আমি ব্লাড দিব? তাকে কি আমি একটা আয়রন দিব? নাকি তাকে কি আমি ইরাথ্রোপয়েটিন দিব? কি দিব? একটা স্ট্রোকের পেশেন্ট, তার আমি ব্লাড প্রেশারটা কিভাবে ম্যানেজ করবো? ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে গাইডলাইনে কি আছে? হিমোলজিক স্ট্রোকের ক্ষেত্রে কি আছে? একটা ডায়াবেটিক পেশেন্ট, কখন আমি ইনসুলিন টাইট্রেশন করবো? ইনসুলিনটা কি আপ টাইট্রেশন কখন করবো? ডাউন টাইট্রেশন কখন করবো? গাইডলাইন কি বলে? আর আমি কি করতেছি? দিন শেষে যখন আমি আমি কি নিজে কি করতেছি, এবং আমার গাইডলাইন কি বলতেছে, এই দুইটার ভিতরে বিস্তর ফারাক থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একটা পেশেন্ট যখন আমার কাছে আসে, অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের বর্তমান পার্সপেক্টিভে যেটা হয়, এমআরসিবি যদি কেউ আলটিমেটলি দেয়, এমআরসিবি ডিগ্রিটা এমন, এটা যথেষ্ট থিওরি বেসড একটা জিনিস, পড়াশোনা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা থিওরি বেসড, বাট এই থিওরি গুলো এমন ভাবে সাজানো, এমন ভাবে গুছানো, এবং আমরা এমন কোয়ালিটির একজন মানুষ, যারা দেখবেন আমরা পড়াশোনা চাপ ছাড়া পড়তে চাই না। আমি যদি আপনাকে বলি যে ভাই, আপনার কথা বাদ দেন, আমি যদি আমাকে বলি যে আমি কালকে নেফ্রোলজিটা পড়বো, যে নতুন যে গাইডলাইন গুলো আছে, আমি একটু চোখ বুলাবো, দেখবেন আমি কখনোই দেখবো না। একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 1 সপ্তাহ হয়ে যাবে, আমি দেখবো না। এবং এটাই রিয়েলিটি। কিন্তু আমার যখন পরীক্ষা থাকবে 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে যখন পরীক্ষা থাকবে, তখন আমি না চাইলেও কিন্তু পড়বো। এটা কিন্তু সত্য। তাহলে যে জিনিসটা হয়, আপনি যখন এক্সামের ভিতরে থাকেন, তখন আলটিমেটলি যে জিনিসটা হয়, যে আলটিমেটলি আপনাদের এক্সপোজারে থাকেন। এবং এই এক্সপোজারে যে জিনিসটা হয়, যে আলটিমেটলি আপনি না চাইলেও পড়েন। এবং এমআরসিপি ডিগ্রি যদি আপনি করেন, এমআরসিপি যদি আপনি, মানে যে পার্ট গুলো আছে, পার্ট 1, পার্ট 2, রিটেন এবং পেসেস, আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে যে ডিগ্রিগুলো আছে, এফসিবিএস বলেন, এমসিবিএস বলেন, রেসিডেন্সি বলেন, এই পরীক্ষাগুলোর যে পরীক্ষাগুলো আছে, এগুলো খুব ইজি লাগে। এবং এটা খুবই রিয়েলিটি, খুব ইজি লাগে, কারণ আপনি সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে আসছেন, আপনি সবচেয়ে প্রেসারে দিয়ে আসছেন। পেসিস পরীক্ষার কোনো কেস আপনি জানবেন না। পেসিস পরীক্ষাটা কেমন হয় জানেন? পেসিস পরীক্ষায় একটা পেশেন্ট আসছে, তার উইদাউট এনি শর্ট হিস্ট্রি, আপনি কখনো জানেনও নাই, কখনো দেখানো নাই, জাস্ট প্রথম ফার্স্ট ইন ইউর লাইফ ওই পেশেন্টটাকে দেখবেন, দেখার পরে পেশেন্টের হিস্ট্রি নিয়ে একটা ডায়াগনোসিস করবেন, ডায়াগনোসিস করে সেটা আপনাকে মিলে আসতে হবে। জিনিসটা আপনার কিছু মনে হবে ভাই এটা কি পসিবল? ভাই আমি জীবনেও পারবো না।
এত কঠিন পরীক্ষা ভাই আমি জীবনও দিব না, এটা আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার ভিতরে পটেনশিয়ালিটি আছে। আপনার ভিতরে অবশ্যই পটেনশিয়ালিটি আছে, সমস্যা হচ্ছে আমাদের যে পটেনশিয়ালিটি আছে এই পটেনশিয়ালিটি গুলো সব মরে যাচ্ছে। আমাদের যে বর্তমান যে অবস্থা, ট্রেনিং এর যে অবস্থা, চারদিকে যে একাডেমিক যে অবস্থা, এটার কারণে আলটিমেটলি আমাদের মানে ওভারঅল আমাদের কিন্তু মানে যে নলেজ, এই নলেজ গুলো সবার নলেজ, এটা ইনক্লুডিং মি, সবাই আইসিইউতে আছে, মানে মোটামুটি যায় যায় অবস্থা আর কি। তাহলে এটার জন্য আমার কাছে মনে হয় ক্লিনিক্যালি জিনিসের জন্য এটার জন্য এমআরসিপিটা বেস্ট। আর সবচেয়ে বড় কথা, আপনি মনে করতেছেন যে আপনার আজ থেকে আমি ভাই কনসালটেন্ট হয়ে যাই, অথবা 5 বছর পরে আমি এমআরসিপিটা দিব, ইজ ইট পসিবল? এটা কি আসলে কি পসিবল আপনার জন্য, আমার জন্য? আর এখনই আমরা সময় পাচ্ছি না। আপনি যখন চেম্বার প্র্যাকটিসে চলে যাবেন, আপনি যখন টোটালি যখন মানে কোনো একটা মানে কোর্স যখন শেষ করে আপনি কনসালটেন্ট হয়ে যাবেন, তখন আপনি সময় পাবেন এই ডিগ্রিটা করার জন্য? বরঞ্চ না, আপনি এই ডিগ্রিটা যেহেতু থিওরিটিক্যাল বেসড ডিগ্রি, সবচেয়ে ভালো হয় যারা আমরা ট্রেনিংতে আছি অথবা ট্রেনিং করতেছি অথবা যারা আমরা ট্রেনিং করব, তাহলে আমি যখন একটা পেশেন্ট দেখতেছি, আমি আজকে একটা পেশেন্টের হিস্ট্রি নিলাম সাপোজ, তাহলে ওই জিনিসটা যদি আমার থিওরি নলেজটা থাকে, থিওরি নলেজ থাকলে পারে যে জিনিসটা আমাকে ইজি হবে, ওই পেশেন্ট আমাকে কি হিস্ট্রি নিতে হবে, তার ডায়াগনোসিসের জন্য কিরকম হিস্ট্রি নিতে হবে, তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিভাবে সাজাবো, তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কিভাবে এক্সক্লুড করবো, এই জিনিসগুলো সাধারণত এমআরসিবি পরীক্ষা দিলে আপনি দেখবেন থিওরির সাথে ক্লিনিক্যালি এক্সপোজারটা খুব সুন্দর কোলাবোরেশন হয়। তার মানে আপনি একদিক দিয়ে ট্রেনিং করতেছেন, একদিক দিয়ে থিওরিটা পড়তেছেন, দুইটার কোলাবোরেশনে আপনার ট্রেনিংটা সবচেয়ে বেশি এফেক্টেড হবে। এটার জন্য আমার কাছে যে জিনিসটা মনে হয় এখানে দুইটা ইস্যু আছে। এক নম্বর ইস্যু হচ্ছে ভাই আমি দেশ থেকে চলে যাব, যেটা সবাই কম বেশি একটা চায়ের আড্ডা বসলে এটা সবাই আমরা বলি, কিন্তু এই দেশ থেকে চলে যাওয়ার ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা একটা ইস্যু হতে পারে। দুই নম্বর জিনিস, যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমি একজন ক্লিনিক্যাল মানে ক্লিনিক্যাল দিক দিয়ে আমি এফিকেসি হইতে চাই। আমি গাইডলাইন বেস থেকে শুরু করে আসলে আমি আলটিমেটলি ওভারঅল আলটিমেটলি যে স্পেকট্রাম ক্লিনিক্যাল নলেজ সেটা মানে মানে শিখতে চাই, জানতে চাই। এই যে জানার যে জিনিসটা, আমি যে শিখার যে জিনিসটা, এবং এই পরীক্ষাটি দিলে আপনি অটোমেটিক আপনি দেখবেন। এটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনার কাছে যদি মনে হয় যে না ভাই আমার এমআরসিবি দেওয়ার আগে এবং এমআরসিবি দেওয়ার পরে আমার লেভেল সেম ছিল, আমার কাছে মনে হয় মানে এই ধরনের রেশিও মানে খুবই কম। বিশেষ না হলে আপনি একটা জিনিস মার্ক করে রাখেন, যে আপনার ক্লিনিক্যাল নলেজ কিংবা আমি তো অনেক মানে আমি অনেক উপকৃত হয়েছি সত্যি কথা বলতে। আমি যে এখন এত ক্লাস নেই কিংবা আমি আলটিমেটলি বিভিন্ন সেশন সেমিনার নেই, বিভিন্ন জিনিসটাকে যদি আমি বলি, এটা আমাকে এমআরসিপি নলেজ আমাকে হেল্প করছে। এটা বিশেষ না হলে আপনি দেখেন যে আপনি বর্তমানে যে আলটিমেটলি যে লেভেলে আছেন, এমআরসিপি কমপ্লিট করার পর লেভেলটা আপনি যদি আপগ্রেড না হয়, তখন আমাকে বলেন যে ভাই আমার তো আপগ্রেড হলো না, কি এমন একটা ডিগ্রির কথা বললেন কোনো আপগ্রেড হলো না। বাট যারা এমআরসিপি দিচ্ছে যেসব ভাইরা, তাদের প্রত্যেকে দেখবেন তারা আপনাকে কি করবেন না, এমআরসিপিটা দাও। এমআরসিপি এই একটা কারণেই দাও, কারণ তারা জিনিসটা দেখে আসছে যে ইটস এ গুড এক্সাম ফর ডক্টরস। অ্যাটলিস্ট সে থিওরিটিক্যালি সে আলটিমেটলি খুবই আলটিমেটলি ওয়েল ডেভেলপড হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে এই যে বিষয়গুলা যে একটা যখন আমি একটা পেশেন্ট আসতেছে, মানে এই জিনিসটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার, যে কনফিডেন্টলি ম্যানেজমেন্ট করা। একটা পেশেন্টকে আপনার নলেজ চাবে বলেন তো? আপনার অনেক নলেজ আছে, আপনি নলেজের সাগরে ভাসতেছেন, কিন্তু একটা পেশেন্ট কি চাবে? পেশেন্ট তো চাবে একটা ম্যানেজমেন্ট। সে ম্যানেজমেন্টটা আসলে কি হওয়া উচিত? অবশ্যই গাইডলাইন বেসড। যে গাইডলাইনটা কিভাবে আসছে? অবশ্যই রিসার্চ বেসড। তাহলে এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনি এমআরসিবি পরীক্ষা দিলে আমার কাছে মনে হয় যে জিনিসটা আপনি সবচেয়ে বেশি মানে করবেন আর কি, এক্সপোজার হবেন, সেটা হচ্ছে এমআরসিবি। যেটা ডেইলি এক্সাম গুলোতে আসলে এত বেশি আমরা এক্সপোজার হই না। তাহলে এটার জন্য আমার কাছে মনে হয় যে এমআরসিবিটা কেন দিব, এমআরসিবি একটা ভালো অপশন। ঠিক আছে, এমআরসিবি অনেকে আমরা বলি ভাই এমআরসিবি আলটিমেটলি বাইরে যাব না, ঠিক আছে বাইরে না গেলে একটা ইস্যু, বাট ক্লিনিক্যালি ইনরিস্ট হওয়ার জন্য এমআরসিবি, একটা এমআরসিবি যে স্যার আমার কমপ্লিট করা, তার যে অ্যাপ্রোচ, আর নর্মাল ওনার অ্যাপ্রোচও অসাধারণ ভালো, উনি চেম্বার করে, উনি সবকিছু ভালো, বাট দুইটার অ্যাপ্রোচের ভিতরে একটু ডিফারেন্টটা হয়তো বা আমরা দেখতে পাই অথবা আপনারা দেখতে পান। তাহলে এই জিনিসটা জানাটা খুবই জরুরি যে এমআরসিবির ভিতরে রেজিস্ট্রেশনটা কি। এখন কথা হচ্ছে এমআরসিবি পরীক্ষা তাহলে মোটামুটি একটা প্ল্যান হলো যে আমি ভাই দিতে চাই, কেন দিতে চাই? তাহলে এখানে ইস্যু হচ্ছে না ভাই আমি বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে, যেমন আমার পার্সোনালি আমি কিন্তু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, আমার বিসিএস যাওয়ার কোনো প্ল্যান ছিল না। কিন্তু ফ্যামিলিতে যখন বলছি যে আমি বাইরে যাব, মোটামুটি ফ্যামিলি সবাই মানে আকাশ থেকে ভেঙে পড়ছে, কি বলে বংশের ডাক্তার নাই, একটাই ডাক্তার বানাইলাম কোন কষ্টে, এ ছেলে এখন বলে যে বাইরে যাবে, এ তো বিশাল সমস্যা। তখনই বুঝছি যে বাইরে যাওয়া হবে না। কিন্তু আমার ইন ফিউচার বাইরে যাওয়ার প্ল্যান আছে, মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যাওয়ার প্ল্যান আছে। তাহলে এখানে এমআরসিপিটা আমাকে হেল্প করবে। দুই নম্বর জিনিস হচ্ছে এমআরসিপি পরীক্ষা দেওয়ার পর আমার যে ফার্দার যে এক্সাম গুলো আছে সেগুলোতে আশা করি যে আমি হেল্প পাবো। অলরেডি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে হেল্প করতেছে অন্যান্য যে এক্সাম গুলো আছে। তাহলে এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এই 616 পাউন্ড
এখন আর 616 পাউন্ড নাই। এখন এই জিনিসটাকে 655 ছিল, সামনের ইয়ার থেকে হয়ে যাবে 672 পাউন্ড। সত্যি কথা বলতে কি এই জায়গাটাতে সবচেয়ে আমাদের দুর্বলতা, সত্যি কথা বলতে এটি সবচেয়ে দুর্বলতা, কারণ হিউজ অ্যামাউন্টের একটা পরীক্ষা। এখন ছিল 616, তারপরে হয়েছে 655, এখন হয়ে গেছে 672 পাউন্ড। সামনের বছর থেকে শুরু হবে এটা, মানে অ্যাপ্লাই হবে। তাহলে মেইন কথা হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে হিউজ অ্যামাউন্টের একটা টাকার ব্যাপার লাগে। তবে এই পরীক্ষাটার যে জিনিসটা হয়, মাই এমআরসিপি অ্যাকাউন্ট খুলতে হয়। মাই এমআরসিপি অ্যাকাউন্টটা, এটা আলটিমেটলি আপনি খোলার জন্য খুব একটা কষ্ট করতে হয় না, কোনো তদবির করতে হয় না। মাই এমআরসিপি অ্যাকাউন্টটা এটা হচ্ছে আপনার আলটিমেটলি জিনিসটা হচ্ছে আপনি একটা গুগলে সার্চ দিলে অথবা ইউটিউবে সার্চ দিলে পাবেন। জাস্ট আপনার নাম কি, হ্যাঁ, আপনার ইমেল দিয়ে একটা খুলতে পারবেন। এটার জন্য কোনো কিছু লাগে না, তেমন ডকুমেন্টও লাগে না, এটা আপনি যে কোনো জায়গায় খুলতে পারবেন। সাধারণত এমআরসিপি পরীক্ষাটাকে আমরা ডায়েট বলি। আমরা যে নর্মালি বলি না নভেম্বরে পরীক্ষা হবে সেশন, এটাকে আমরা ডায়েট বলি। নর্মালি এটা 4টা ডায়েট ছিল, কিন্তু এখন 3টা ডায়েট করছে। নেক্সট ইয়ারও মোস্ট লাইকলি তিনটা তিনটা ডায়েটে পরীক্ষা হবে। এবং এখন কিন্তু এটা 672 পাউন্ড হয়ে গেছে, সামনের বার থেকে হয়তো বা 672 পাউন্ড হবে। এটা হচ্ছে মাই এমআরসিপি অ্যাকাউন্ট। মাই এমআরসিপি অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমার ক্ষেত্রে, যদি আপনারা দেখেন যে এটা হচ্ছে মাই এমআরসিপি অ্যাকাউন্ট, হচ্ছে এটা আমারটা। তাহলে এখানে আলটিমেটলি কোন পরীক্ষাটা কেমন হবে, কবে হবে, এটা সুন্দর করে তারা দিয়ে রাখে, যে প্যাসেজটা কবে হবে, পার্টনটা কবে হবে। ঠিক আছে, নর্মালি যেটা বললাম আমাদের এখানে 3টা ডায়েট ছিল। এটা হচ্ছে আপনার 2025-এ, 2026-এ ওদের প্ল্যান দেখলাম, ডায়েট প্ল্যান, ওখানে ওরা 3টা ডায়েটে রাখছে এবং ওদের 672 পাউন্ড হয়ে গেছে। টাকাটা একটা বড় ইস্যু। তবে টাকাটা যে একটা বড় ইস্যু, এটা আমার কাছে মনে হয় একটা সময় আসলে মেইন কথা কি জানেন, আলটিমেটলি আপনার একটা সময়, আলটিমেটলি আমি যেরকম আমার স্যার ছিল, আমি যখন ইন্টার্নি করি, ইন্টার্নি করার সময় আমার একটা মানে মেডিসিনের প্রতি আসলে খুব মানে ভালো লাগা ছিল আসলে। আমার আমজাদ স্যার ছিল মেডিসিনের স্যার, আমার খুব পছন্দ করতো, আমিও স্যারের খুবই পছন্দ করতাম, স্যারের রাউন্ডটাকে আমি খুব এনজয় করতাম। স্যার আমাকে বলতেছে যে সজীব তুমি এমআরসিপি দিও। আমি তখন, আমি তো এমআরসিপি তখন বুঝি না আসলে, ইন্টারনেট তখন চলে। তখন স্যারই বলতেছি স্যার আপনি কি এমআরসিপি দিবেন। মানে আমি আমি বলে ফেলছি আর কি, আমি তো আর জিনিসটা জানি না যে পরীক্ষা ওই সময় দেওয়া যায় কিনা। তবে স্যার তো খুবই ভালো, স্যার বলতেছে আসলে এমআরসিপি তো দেওয়ার ইচ্ছা আছে কিন্তু এখন আর সময় নাই, সুযোগ নাই। স্যার সহযোগী অধ্যাপক ছিল। স্যার বলতেছে সময় সুযোগ নেই, স্যার এফসিপিএস মেডিসিনে পড়ে, এমডি কার্ডিওলজিতে পড়ে। তাহলে এই সত্যি স্যার বলতেছে আসলে এখন এমআরসিপি দেওয়ার মতো সময় সুযোগ বয়স কোনোটাই নেই। একটা সময় আসলে আমাদের অনেক টাকাই হবে ইনশাল্লাহ। ডাক্তাররা যদি আমাদের একটা লেভেলে, স্পেশালি 25 থেকে 35, ইটস এ ক্রাইসিস মোমেন্ট এভরি ডক্টর। মানে কোনো ডাক্তার বলতে পারবে না যে ভাই আমি এই জায়গায় খুবই রাজার হালে আছি। মানে 25 থেকে 35 এই বছরটা, এই সময়টাতে আসলে সবচেয়ে কঠিন একটা সময়, এবং এই সময়টাতে আমাদের মানে যে পোস্ট গ্রাজুয়েশন জার্নি, এই পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা হয়। এবং এই সময়টাতে সবাই ফ্যামিলি চাহিদা থেকে শুরু করে সোসাইটি ডিমান্ড, ফ্যামিলি ডিমান্ড, ফ্রেন্ডস ডিমান্ড, সবাই ডিমান্ড করে। কিন্তু দিন শেষে তারা সবাই দেখে টাকা আর টাকা, কিন্তু আমার পকেটে শুধু পয়সা, কিন্তু পয়সাকে দেখে না। তার মানে এই সময়টা আসলে সবারই স্ট্রাগল থাকে। 35-এর পরে আস্তে আস্তে একটা লেভেলে যায়, এটা কম বেশি সবাই যায় আর কি। আবার যখন 35-এর পরে যখন সবাই একটা ভালো লেভেলে যায়, তখন তারা আবার এটা ভুলে যায়। 25 থেকে 35 খুব কষ্ট ছিল আর কি। এটার জন্য এই লেভেলে যারা থাকে তাদেরকে আর কেউ দেখে না, যেমন আমাদের বড় বড় স্যাররা আমাদের দেখে না। উনি যে এই লেভেলে কষ্ট করছে, আমিও যে কষ্ট করতেছি, আবার হাতটা ধরে যে স্যার টান দিবে, এই টানটা আসলে অনেকে দেয় না। তবে আপনারা সবাই দিবেন ইনশাল্লাহ, আমরা সবাই দিবেন, এই আশা সবাই করি আর কি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা লেভেলে যে আপনার টাকার কোনো অভাব হবে না। তবে ইনভেস্টমেন্ট বলে একটা কথা আছে। এমআরসিপি পরীক্ষার ক্ষেত্রে পাস রেটটা কিন্তু খুবই ভালো। এফসিপিএস পরীক্ষাগুলোতে দেখবেন প্রশ্নগুলো এত ফ্লাকচুয়েট করে যে এবার একটা, যেমন এবারের প্রশ্নটা আসছে হচ্ছে টোটাল ফিজিওলজি এবং বেসিক বেসড। গতবার প্রশ্ন আসছে আবার ডেভিডসন বেসড। তার আগের বার আসছে দেখবেন যে বায়োস্ট্যাটিস্টিক্স অনেক প্রশ্ন চলে আসছে। মানে ফ্লাকচুয়েট, কিন্তু এমআরসিপি তে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে ফেল করে এরকম সাধারণত কম। স্পেশালি পার্ট 1 এবং পার্ট 2 এদের পাশের হার খুবই ভালো। পেসেসটা ক্লিনিক্যাল পরীক্ষা নোবডি নোস। ক্লিনিক্যাল পরীক্ষা কেউ বলতে পারবে না, খুব ভালো প্রিপারেশন নিয়েও ফেল হইতে পারে, আবার একটা মডারেট প্রিপারেশন নিয়ে পাস হইতে পারে। বাট রিটেন পরীক্ষাগুলো একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন থাকলে হয়ে যায়। টাকার যে ইনভেস্টমেন্টটা আছে, ইনভেস্টমেন্টের যদি সুযোগ থাকে, আমার কথা হচ্ছে যদি আপনার সুযোগ থাকে, আমি বলতেছি আপনার একটা সময় লেভেলে যে কোনো অনেক টাকা থাকবে কিন্তু আপনি চাইলেও পরীক্ষা দিতে পারবেন না। বাট এই সময় যদি আপনার সুযোগ থাকে, এই ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। লাইফের কিছু কিছু জায়গায় আসলে ইনভেস্ট করতে হয়, যে ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে এটার যে আউটপুট, এটা আপনি পরে অনেক পাবেন। ওই যে আমরা বলি না যে আসলে কিছু জিনিস দান করলে দেখবেন আল্লাহ তাআলা আখিরাতে অনেক বেশি দেয়। এটা আমরা বলি না যে আল্লাহ তাআলা কিছু জিনিস তো ডিরেক্ট আছে, যে আল্লাহ তাআলা যখন গরিব ফকির মিসকিনদেরকে খাওয়ানো হয়, এই জিনিসগুলো কি কিন্তু আল্লাহ তাআলা আলটিমেটলি ইটস লাইক এ ব্যাংক। আপনি একটা জায়গায় সদকা করছেন, একটা জায়গায় দান করছেন,
এর মানে এইটা না এই টাকাটা হারায় গেল। ঠিক আছে, মানে দান করার সময় কখন আপনি দ্বিতীয়বার ভাববেন না যে দান করে আমার টাকাটা কম। আপনি 1,000 টাকা দেন, আপনি 500 টাকা দেন, আপনি হয়তো বা আপনার পকেটে 10 টাকা আছে, 5 টাকা দিচ্ছেন, আপনি দান করা নিয়ে কখনো আক্ষেপ করবেন না। কেন? কারণ ও মনে করবেন যে এই দান করার যে টাকাটা আমি দিছি, এই টাকাটা বর্তমানে যে 5 টাকা দিছি, এটা যে কয়েক হাজার টাকা দিয়ে আমার ব্যাংকে জমা হয়েছে, মানে হয়তো বা আফটার মানে হেয়ার আফটার আপনি যখন মারা যাবেন, এটার যে ফায়দা এটা আপনি তখন পাবেন আর কি। অত দান করা নিয়ে কখনো আফসোস করতে হয় না, দান করা নিয়ে কখনোই আফসোস করবেন না। ইনভেস্টমেন্টের জায়গাটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের ইনভেস্ট করা উচিত। আমরা নর্মালি দেখেন আমরা কি ইনভেস্ট করি না? করি। একটা ঈদ যখন যায়, টাকা খরচ না হলে 20 থেকে 30 হাজার টাকা চলে যায়, 10 থেকে 20 হাজার টাকা চলে যায় দেখবেন। আপনি যারা হচ্ছে ফ্যামিলির সবারই যায়, একটা ওয়াইফ তার হাজবেন্ডের জন্য কেনে, তার বাবুদের জন্য কেনে, একটা হাজবেন্ড তার ওয়াইফের জন্য কেনে, বাবুদের জন্য কেনে, তার বাবা মার জন্য কেনে। ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে যায়। আবার দেখেন একটা কক্সবাজারে ট্যুরে যাবেন, 20 থেকে 30 হাজার টাকা নেই, দেখবেন আপনি অটোমেটিক হয়ে যায়। আপনি একটা বাইরে খাইতে যান, 1 থেকে 1,500 টাকা নেই, এটাও একটা ইনভেস্টমেন্ট। এবং এটা কি বলতেছেন দরকার নাই? অবভিয়াসলি দরকার। রিফ্রেশমেন্টের তো দরকার আছে। আমরা তো রোবট না, আমরা তো মানুষ, আমাদের রিফ্রেশমেন্ট দরকার আছে। আমাদের মানে ফ্যামিলির পাশাপাশি আমরা একটু ঘুরবো ফিরবো খাবো, আমরা একটা আমাদেরও তো মন চায়, অবশ্যই এটা লাগবে। তবে এই ইনভেস্টমেন্টটা, এমআরসিবি ইনভেস্টমেন্টটা আমার মনে হয় এটা দরকার যদি আপনার সুযোগ থাকে। যদি আপনার সুযোগ থাকে, আমি বলতেছি না যে আমি আপনি ভাই পুরা কিডনি বেশি এমআরসিবি দেন, এটা আবার করার দরকার নাই। কথা হচ্ছে যদি আপনার সুযোগ থাকে, মানে সময় সুযোগ চাহিদা এরকম থাকে, যেমন এফসিপিএস এর 6 মাস পরে হেলদি একটা অ্যামাউন্ট আসে, এফসিপিএস এর 6 মাস পরে কিন্তু ভালো একটা হেলদি একটা অ্যামাউন্ট আসে। জিবি প্র্যাকটিস করে এমনও আছে, অনলি এমবিবিএস করে জিবি প্র্যাকটিস করে পার মানে উইকে অনেক টাকা ইনকাম করতেছে। তাহলে আপনার যদি প্ল্যান থাকে যে আমি 6 মাসে টাকাটা জমে, আমি মোটামুটি আমি প্রত্যেক মাসে 20,000 টাকা করে আমার জন্য রাখবো। ঠিক আছে, আমি যদি 50,000 টাকা করি, 40,000 টাকা করি, অথবা আমি যে টাকা এখন যে করতেছি আমি 15,000 টাকা করে রাখবো, তাহলে আমি 15,000 টাকা করে রেখে আমি 6 থেকে 7 মাস পরে আমি এইটা পরীক্ষা দিব। আমার কাছে মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। এটা সবচেয়ে বেস্ট ইনভেস্ট। কেন? মানে এই ইনভেস্টমেন্টটা আমি যে জিনিসটা বললাম, এটা আপনাকে নিজের, যে আপনাকে অ্যাজ এ ক্লিনিশিয়ান হিসেবে এটা আপনাকে ইনভেস্ট করবে। এটা কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ভাই গা গোপন মারতেছেন কিংবা এই জিনিসটা, কিন্তু এটা কিন্তু সত্য। এটা কিন্তু আপনার যে জিনিসটা হয় এই সময়, এই পিছনে যে সময়টা দিচ্ছেন না, এটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। কারণ সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার নিজের উপরে ইনভেস্ট করা। আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছেন, আপনি ফ্যামিলি থেকে শুরু করে সোসাইটি, ফ্রেন্ডস, ইচ এন্ড এভরিওয়ানের উপরে ইনভেস্ট করতেছেন, কিন্তু দিন শেষে আপনি নিজেকে ভাবতেছেন না, দেখতেছেন না। নিজের উপরে ইনভেস্ট করা দরকার। এর জন্য একজন ডাক্তারের ইনভেস্টমেন্টের জায়গায় কিছু থাকা উচিত। সেটা হচ্ছে অ্যাজ এ ডাক্তারের আমি যে ক্লিনিশিয়ান হব, আমাকে আপগ্রেড করবো কিভাবে। নট অনলি এমআরসিপি, আমি শুধু এমআরসিপির কথা বলতেছি না। আপনি বিভিন্ন কোর্স আছে, ছোট ছোট কোর্স আছে, যে কোর্স গুলো করলে, মনে করেন ইসিজি কোর্স, ইসিজি কোর্স 500 টাকা মনে করেন। একজন ভাই ইসিজি কোর্স নিচ্ছে 500 টাকা। আমি এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি, সমস্যা কি? আপনি 500 টাকা নিজের উপরে ইনভেস্ট করেন না, তাহলে কি লাভ? লাভটা হচ্ছে আপনি ইসিজি জীবনও পড়তেন না 1 মাসের ভিতরে, কোনো একটা বই খুলে দেখতেন না, কিন্তু 500 টাকা করে আপনি 3টা ক্লাস করছেন। ঠিকই দেখবেন যে আপনি নিজে পড়ে জানা শিখছেন, তার চেয়ে আপনি ভালো একটা জিনিস মানে আলটিমেটলি অনেক কিছু জেনে ফেলছেন। এবং ওই জানার উপরে বেসিস করে আপনার কাছে মনে হচ্ছে আরে আমার তো জানতে হবে, আপনি তখন বই পড়া শুরু করছেন। ইটস ইনভেস্টমেন্ট। এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে আপনাকে দেখতে হবে। আপনি এখন যদি মনে করেন যে না ভাই আমার 500 টাকা, আরে ভাই 500 টাকা তো আপনি ঢাকা শহরে বের হলে তো আপনি খরচ করতেছেন। তাহলে এই ইনভেস্টমেন্ট গুলোর জিনিসের ক্ষেত্রে আমাদের ভাবা উচিত। ছোট ছোট জিনিসগুলো ইনভেস্টমেন্ট, এটা আপনার কাজে দিবে এবং ইন ফিউচার এটা আপনার কাজে দেবে। কিন্তু আমি বারবার বলতেছি একটা সময় আমাদের অনেক টাকা আসবে ইনশাল্লাহ। ওই সময় টাকা থাকলে ওই স্যারের মতো বলতে হবে এখন আমার সময় নেই, এখন আমার সুযোগ নেই, এখন আমার বয়স নেই। এটার জন্য যদি সুযোগ থাকে আপনি এটা পরীক্ষা দিতে পারবেন, এটা আমাকে পরীক্ষা দিতে পারবেন। আমি একটা খুব প্র্যাকটিক্যাল জিনিস বলি। প্র্যাকটিক্যাল জিনিসটা কি বলি আমি, এমআরসিপি তে যেটা হয়, এই একটা এমআরসিপি হোল্ডারের একটা সিগনেচার লাগে যখন আমি একটা ডকুমেন্ট সাবমিট করব। ওই ডকুমেন্ট সাবমিটে আমার এমআরসিপি যে হোল্ডার আছে ওনার একটা সিগনেচার লাগে আর কি। আমার মনে আছে আমার একটা ভাই, সিনিয়র ভাই, ভাই কিন্তু আলটিমেটলি আমি এমআরসিপি দিব এটা আমার অনেক আগে থেকে স্বপ্ন। যদিও টাকা পয়সার জন্য ডিলে হয়েছে কিংবা টাকা পয়সা ম্যানেজার একটা ব্যাপার আছে, তবে আমার কাছে এটা এই ছিল, আমি যখন এমআরসিপি ফুললি প্রিপেয়ার্ড, আমি এমআরসি পার্টন দিব, ঠিক আছে। তখন হঠাৎ করে ভাইয়ের কাছে যখন আমি সিগনেচারের জন্য বলছি, তখন আমি ভাই ভাই হচ্ছে আপনার ইউকে তে আছে, ইউকেতে। তখন ভাইকে বলতেছি যে ভাই আমি তো এমআরসিপি দিব, আপনি তো হচ্ছে ইউকেতে উনি কনসালটেন্ট আর কি। উনি আমাকে বলতেছে যে তুমি এমআরসিপি কেন দিবা? বললাম ভাই এমআরসিপি দিব হচ্ছে, বা তুমি কি হচ্ছে ই হইছো, তুমি এমআরসিপি তুমি কি বাইরে আসবা, তুমি বাইরে না আসলে এমআরসিপি কেন দিবে? আমি বললাম ভাই বাইরে আসার প্ল্যান আছে। তো বলো যে তুমি ভেবে দেখে দিও আর কি, এটা বলতেছে। আমি আবার এই জিনিসটা নিয়ে আমি আবার অনেকগুলো ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে ভাই এই সবাই তো এদের বলতেছে, তখন ভাইদের কথা হচ্ছে
এমআরসিপি পরীক্ষা দিলে যে তোমাকে বাইরে যেতে হবে এটা তো ম্যান্ডেটরি না। কেন, তুমি এমআরসিপি পরীক্ষা দিয়ে তুমি কি ক্লিনিক্যালি বুঝতেছো না যে তোমার পার্ট অন প্রিপারেশনের আগে এবং পার্ট অন প্রিপারেশনের পরে তোমার কি মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে না যে তোমার নলেজটা একটু আপডেট হয়েছে, একটু চর্চায় আসছো? বললাম ভাই হ্যাঁ তা তো মনে হচ্ছে। তো এটা তো খারাপ না, এটা তো ভালো। তা এটা তো ভালো, তার মানে এই জিনিসটাকে তুমি তো দিতে পারো। তখন আমি বললাম যে ভাই ঠিক আছে, এটা তাহলে তো ভালো। তখন আমি আবার দিয়ে, মানে আমার কি হচ্ছে, ইনিবিট ভাই প্রথমে করছিল, বিষয়টা হচ্ছে এটা। এবং আমি যে বলতেছি যে বাইরের দিকে একটা অবশ্যই পাথওয়ে খোলা রাখা দরকার। বর্তমানে কিন্তু যারা বিসিএস এ আছেন অথবা বিসিএস এর পেরিফেরিতে জব করে আসছেন, সবাই খুব ভালো করে জানেন যে বর্তমানে সিচুয়েশনটা ডাক্তারদের জন্য খুবই খারাপ। বেশি না, এই যে এক সপ্তাহ আগে কোনো একটা পলিটিক্যাল নেতা জাস্ট একটা ডাক্তারকে ছুরি মারছে, কিসের জন্য? ডাক্তার থেকে সরি বলেনি। ডাক্তার থেকে সরি বলানো দেখে তাকে পুরো ছুরি মেরে দিচ্ছে। তাহলে বুঝেন তাহলে অবস্থা, মানে কি পরিমাণ অবস্থায় আপনি গেছেন। আপনি কি এটা ভাবতে পারেন? অতএব আপনাকে একটা সেকেন্ড একটা অপশন রাখা উচিত। এটা একটা, আগে বলতাম অপশন না, আমার কাছে মনে হয় এখন ম্যান্ডেটরি। যে আমি যেমন বিসিএস যদি আমি এরকম যদি কিছু জিনিস ফেস করি, আমি তো ভাই চলে যাবো। সত্যি কথা বলতে আমি তো থাকবো না। আমি যদি এরকম যদি ফেস টেস করি, হ্যাঁ আমার কাছে যদি মনে হয় যে যে আমার আসলে এরকম সমস্যা হচ্ছে, আমার তো ভাই আমি ইনশাল্লাহ আমার যাওয়ার প্ল্যান আছে। বিষয়টা হচ্ছে যে আমাকে তো একটা জায়গায় সেবা দেওয়ার মতো পরিবেশ থাকতে হবে। আমি একটা সরি বলিনি তার জন্য আমি ছুরি খেয়ে যাবো, আর আমি এখানে আবার বসে বসে তারে আমি সেবা দেবো, কেমন না? এটার জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এমআরসিপি ডিগ্রিটা এটা এক নাম্বার কথা হচ্ছে তো নিজের জন্য দরকার, দুই নাম্বার জিনিস হচ্ছে বাইরে বাইরে পালানোর জন্য দরকার। ঠিক আছে, এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এমআরসিপি দেওয়ার একটা প্ল্যান রাখা উচিত। তবে ক্লিনিক্যাল দিক দিয়ে আমার কাছে মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট। যে ডিগ্রিগুলো সমসাময়িক আমাদের ক্ষেত্রে এফসিপিএস বলেন, আমি তো এফসিপিএস ট্রেনিংও করছি মেডিসিনে, রেসিডেন্সিও করতেছি। আবার এমআরসিপি আমার কাছে মনে হচ্ছে যে থিওরিক্যাল দিক দিয়ে বেস্ট হচ্ছে এমআরসিপি। এখন আপনি যখন এক্সাম স্টেপটা কেমন, এক্সাম স্টেপ হচ্ছে দুইটা পার্ট। আমরা অনেকে বলে তিনটা পার্ট, আসলে তিনটা পার্ট না, পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে পার্ট ওয়ান, আর একটা হচ্ছে পার্ট টু। পার্ট টু কে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে প্যাসেজ। তিনটা পরীক্ষা এখন বাংলাদেশে দেওয়া যায়, মানে তিনটা পরীক্ষা এখন বাংলাদেশে বসে আপনি দিতে পারবেন। মানে এটা হচ্ছে আপনাকে, প্যাসেজটা এখন বাংলাদেশে আলটিমেটলি সেন্টার হয়েছে আর কি, এভার কেয়ারে আলটিমেটলি হচ্ছে। পরীক্ষার জিনিসটা কেমন এখন, আসলে এক্সামে যদি আপনি দিতে চান তাহলে এমআরসিপি পরীক্ষার ক্ষেত্রে আপনি প্ল্যান রাখতে পারেন। সবচেয়ে বড় কথা আপনি প্রথমে প্ল্যান রাখবেন। আমি প্রথমে শুনে আমি ড্রাইভ দেবো এরকম না। তবে আমার কথা হচ্ছে যে আপনি প্ল্যান রাখতে পারেন। তাহলে আপনি প্ল্যান রাখতে পারলে আপনার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, আপনার জার্নিটা কেমন হওয়া উচিত, এটা কিন্তু খুব জানা জরুরি। এমআরসিপি পরীক্ষাটা যেটার ক্ষেত্রে হয়, পার্ট অন যে পরীক্ষাটা হয়, এই পার্ট অন পরীক্ষাটা সাধারণত আলটিমেটলি পার্ট অন এবং পার্ট টু, পার্ট অন এবং পার্ট টু দুটোই একদিনে হয়। একদিনে পরীক্ষা হয় এবং দুইটা পরীক্ষায় থিওরি বেসড। মানে পার্ট টু যে রিটেন, জিনিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। পার্ট ওয়ান এবং পার্ট টু যে রিটেন, এই দুটো কিন্তু দুটোই থিওরি বেসড। এটা আমি বারবার কিন্তু দুইবার বলতেছি, কেন বলতেছি আমি একটু পরে বলতেছি। এই থিওরি বেসড পরীক্ষাটা আপনার হবে হচ্ছে 6 ঘন্টা। সমস্যা হচ্ছে এই পরীক্ষার ডিউরেশন নিয়ে। পরীক্ষাটা যদি আপনার 4-5 ঘন্টা হইতো তাহলে ভালো হতো, কিন্তু সমস্যা হচ্ছে 6 ঘন্টা পরীক্ষাটা। ক্লিনিক্যাল পরীক্ষা 6 ঘন্টা মাথা ঠান্ডা রাখা খুব কঠিন। মাঝখানে একটা ব্রেক পাবেন আপনি, মানে 3 ঘন্টা 3 ঘন্টা পেপার থাকবে দুইটা, টানা 6 ঘন্টা না। মানে পেপার থাকবে হচ্ছে দুইটা, দুই পেপার থাকবে, পেপার ওয়ান এবং পেপার টু। এই দুইটা পেপারের ভিতরে আলটিমেটলি মাঝখানে একটা গ্যাপ থাকে। ঠিক আছে, মাঝখানে একটা গ্যাপ থাকে। এই দুইটা পেপারের ভিতরে মাঝখানে 1 ঘন্টার মতো গ্যাপ থাকে। প্রত্যেকটা পেপারে 3 ঘন্টা করে সময়। পেপার ওয়ান এবং পেপার টু দুইটাতে 100টা করে প্রশ্ন থাকে। ঠিক আছে, মানে টোটাল মার্ক হচ্ছে 200, টোটাল প্রশ্ন হচ্ছে 200। পেপার ওয়ানে 100টা থাকবে, পেপার টু তে 100টা থাকবে। তাহলে টোটাল হচ্ছে কয়টা, 200টা প্রশ্ন থাকবে। মাঝখানে একটা ব্রেক পাবে। এই পেপার ওয়ান এবং পেপার টুর বেসিক পার্থক্য হচ্ছে, পেপার ওয়ানে সাধারণত কোনো পিক্টোরিয়াল থাকে না, অথবা আপনাকে কোনো ইমেজ থাকবে না, ইসিজি থাকবে না, সিটি স্ক্যান থাকবে না, ডাটা ইন্টারপ্রিটেশন সাধারণত কম থাকে, ম্যানেজমেন্ট পারপোজ সাধারণত কম থাকে। পেপার টু তে যেটা হয়, পেপার টু তে আপনাকে একটু এক্সটেন্সিভ প্রশ্ন আসে। থিওরি যা পড়ছেন ওইগুলো থেকে এক্সটেন্সিভ। মানে এখানে আলটিমেটলি আপনাকে জাস্ট যে জিনিসটা মনে করেন আপনি পড়ছেন হচ্ছে, আপনি মাল্টিপল মায়োলোমা পড়ছেন, পেপার ওয়ানে আসছে মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিস, পেপার টু তে আসবে মাল্টিপল মায়োলোমার ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি করবে। অথবা আপনাকে আহ যেমন হচ্ছে একটা পালমোনারি ফাইব্রোসিস, পেপার ওয়ানে পালমোনারি ফাইব্রোসিস এর একটা ডায়াগনোসিস আসছে, পেপার টু তে আপনাকে একটা সিটি স্ক্যান দিবে ওরা, চেস্টের সিটি স্ক্যান। চেস্টের সিটি স্ক্যান করে দেখে বুঝতে হবে যে এটা ডায়াগনোসিস কি। অথবা আপনি পেপার ওয়ানে আসছে মেনিনজাইটিস, পেপার টু তে আসবে এমআরআই দিয়ে ওরা বলবে যে একটা অ্যাপসেস, অ্যাপসেস দিয়ে বলবে এটা ডায়াগনোসিস কি। ঠিক আছে, অ্যাপসেস এর একটা দিয়ে বলবে যে সিনারিও দিয়ে বলবে এটা ডায়াগনোসিস। অথবা পেপার ওয়ানে আসবে একটা ইসিজি, জাস্ট ওরা বলে দিবে যে কিউটি ইন্টারভেল পলো এত, মানে বর্ণনা বলে দিবে।
পেপার টু তে ওরা ইসিজি দিবে, ইসিজি দিয়ে বলবে যে এটার মানে ইসিজি দেখে বলতে হবে যে ইটস এ প্রলং কিউটি ইন্টারভাল, মানে এরকম প্রশ্ন হয়। দুটো কাছাকাছি, কিন্তু পেপার টু তো একটু এক্সটেন্সিভ, এই পিক্টোরিয়াল ডাটা ইন্টারপ্রিটেশন এগুলো বেশি লাগে। পেপার ওয়ানে সাধারণত মানে পার্ট ওয়ানে সাধারণত কোন, সরি মানে পার্ট ওয়ানের আর পার্ট টু এর কথা বলতেছিলাম আমি। পার্ট ওয়ান, পার্ট ওয়ান পার্ট টু, পার্ট ওয়ানে সাধারণত পিক্টোরিয়াল ডাটা ইন্টারপ্রিটেশন, ইমেজ, সিটি স্ক্যান এইগুলোর বর্ণনা দিবে পার্ট ওয়ান। পার্ট টু তে যেটা করবে, পার্ট টু তে আলটিমেটলি আপনাকে এইগুলোর সাধারণত এক্সটেন্সিভ ম্যানেজমেন্ট, পিক্টোরিয়াল, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি দিবে। ওকে, এখন কথা কথা হচ্ছে এই দুটো পেপারই এখন অনলাইনে দিতে হয়। অনলাইনে দিতে হয় বলতে অফলাইনে আগে দেওয়া যাবে। যেমন আমি প্রথমে অফলাইনে দিছি, প্রথম যে পরীক্ষাটা আমি দিছি অফলাইনে, অফলাইনে আমি আলহামদুলিল্লাহ দিছি, ওই সময় পাস করছি। অফলাইনে দেওয়া লাগতো মানে পেপার এবং পেন্সিলে, কিন্তু এখন এরা অনলাইনে চলে আসে। এখন টোটালি এক্সামটা অনলাইনে চলে আসে। এটা একটু মনে রাখবেন যে অনলাইনে এক্সাম যে চলে আসে এটা নিয়ে আমি পরে কথা বলবো। অনলাইনে মোটামুটি একটা এক্সাম পারপোসে চলে আসছে। এখন অনলাইনে এক্সামে চলে আসছে, এখানে দুইটা ইস্যু আছে। এই পরীক্ষার একটা তারা সেন্টার দিতে পারে, পেপার ওয়ানে সাধারণত সেন্টার দেয়। মানে তারা একটা সেন্টার দিবে, মনে করেন কোন একটা ব্রিটিশ কাউন্সিল, কোন একটা কনভেনশন সেন্টারে তারা দিবে। তারা দিয়ে আপনাকে বলবে যে ওই জায়গায় আপনি যে পরীক্ষা দিবেন, ল্যাপটপ ট্যাপটপ সেটা আপনার নিয়ে যেতে হবে, নিয়ে আপনি পরীক্ষা দিয়ে চলে আসবেন। পেপার টু তে এবার যেটা হয়েছে, পেপার টু তে সাধারণত ওরা বলছে যে আপনাকে নিজে সেন্টার ঠিক করে লাগবে, মানে নিজে আপনাকে আলটিমেটলি বাসায় বসে হোক, অনলাইনে তারা একটা সিস্টেম আছে, তারা ওইভাবে প্রক্রিয়াল এক্সাম দিতে পারবে। তবে তারা সামনে সেন্টারে প্ল্যান করতেছে, তারা সেন্টার দিবে হয়তো বা, যে যেখানে সেন্টারে যে আপনি পরীক্ষা দিবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এটা 6 ঘন্টা পরীক্ষা, দুইটা পেপার হবে, পেপার ওয়ান এবং পেপার টু, মাঝখানে গ্যাপ থাকে। পেপার ওয়ান এবং পেপার টু তে কি প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে এটা জানা যাবে না। ওটা ওদের ইচ্ছা মতো করে ওরা প্রশ্নটা করবে। পেপার ওয়ান এবং পেপার টু এর ভিতরে মাঝখানে একটু গ্যাপ থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পার্ট টু তে টোটালি ম্যানেজমেন্ট পারপোজ বেশি প্রশ্ন আসে, ডাটা ইন্টারপ্রিটেশন বেশি প্রশ্ন আসে, এবং আপনাকে ইসিজি জানতে হবে, আপনাকে চেস্ট এক্সরে জানতে হবে, আপনাকে ইভেন ইকো থেকেও প্রশ্ন আসে। আপনাকে ইকো একটা দিয়ে বলবো যে ইকো থেকে সাধারণত ম্যাক্সিমাম আসে। তারপর হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই, মানে আপনি না জানলেও এগুলো জানতে হবে আসলে। মানে পরীক্ষাটা এমন, আপনি সিটি স্ক্যান মনে হচ্ছে ভাই করবো না, কিন্তু সিটি স্ক্যান না জানলেও আপনাকে একটা ক্লাসে সিটি স্ক্যানে কি কি আছে, একটা সিটি স্ক্যানের অ্যাবসিসটা কিভাবে থাকে, মেনিনজোমা কিভাবে থাকে, কিংবা গ্লায়োব্লাস্টোমা কিভাবে থাকে, ওটা এমআরআই, এগুলো দেখে শিখতে হবে। আর খুব একটা কঠিন না, কিন্তু আপনি এক্সামের ভিতরে ঢুকে গেলে এটা অটোমেটিক আপনি শিখে যাবেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখনো কোনো নেগেটিভ মার্কিং নাই। পাস মার্কটা সাধারণত পেপার যেটা আমাদের আছে, পাস মার্কটা হচ্ছে পার্ট ওয়ান এর ক্ষেত্রে 540, পার্ট টু এর ক্ষেত্রে 454, আর পার্ট থ্রি যেটা হচ্ছে প্যাসেজ তার ক্ষেত্রে 130। সমস্যা হচ্ছে আপনি জানবেন না যে কত মার্ক আসলে, কোন প্রশ্নে কত মার্ক, এই জিনিসটা তারা আপনাকে বলবেন। মানে কোন প্রশ্নে কত মার্ক এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। মনে করেন যে আপনার মানে কোনো প্রশ্ন আছে মার্ক অনেক বেশি থাকবে, কোনো প্রশ্ন আছে মার্ক অনেক কম থাকবে। মানে আপনাকে এমন না যে প্রত্যেকটা প্রশ্নের জন্য ইকুয়াল মার্ক, এই জিনিসটা কিন্তু তারা তাদের মতো সিলেক্ট করে রাখবে। মনে করেন যে আপনাকে এমন একটা ইসিজি প্রশ্ন আসে যেটা প্রশ্ন খুবই কঠিন, ওই মার্কটা বেশি থাকবে। আবার একটা প্রশ্ন থাকবে খুবই ইজি, ওটা মার্কটা কম থাকবে। ইভেন কিছু প্রশ্ন থাকবে মার্কই থাকে না, ওটাকে বলে প্লাসিবো কোশ্চেন। প্লাসিবো কোশ্চেনে যেটা হয়, ওরা একটা ট্রায়াল দেয় যে এই টাইপের প্রশ্ন আমরা দেই, দিয়ে দেখি যে এটার ফার্দার আমি ডায়েটে দিব কিনা, মানে এই এই টাইপের প্রশ্ন আমি সামনের ডায়েটে দিব কিনা। এরকম ওরা কিছু প্লাসিবো কোশ্চেনও করে। যদি খুব বেশি কঠিন করে ওটা ওরা আর দেয় না। ঠিক আছে। তবে আলটিমেটলি যারা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে পাস হয়ে যায়, খুব একটা কঠিন না। ঠিক আছে, এটা খুব একটা কঠিন না যে আমি ভাই মানে খুব ভালো প্রিপারেশন নিব, এবং এটা যেমনি প্রিপারেশন নেওয়া উচিত সেমনি প্রিপারেশন নিছি। আমি দেখছি এফসিপিএস, আমি তো কোঅর্ডিনেটর, এফসিপিএস এর কোঅর্ডিনেটর, আবার এমআরসিপি তো অনেকের সাথে কথা হয়, কারণ এফসিপিএস যারা পাস করে ওরা এমআরসিপি দেয় আর কি। আমি যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা দেখছি যে এফসিপিএস এর যে পাস রেট এটা কম, দেন এমআরসিপি তে পাস রেট ভালো। মানে একজন ভাই সে পরীক্ষা ভালো করে দিল এমআরসিপি, বলছে ভাই ইনশাল্লাহ হয়ে যাবে, ওর হয়ে যায়। কিন্তু এফসিপিএস টা একটু আনপ্রেডিক্টেবল, ও দিছে কিন্তু ভালোই দিছে, কিন্তু বাট ফেল চলে আসে, কাছাকাছি যে ফেল চলে আসে। এমআরসিপি টা এইটার ক্ষেত্রে মোটামুটি প্রিডিক্ট করা যায়। কিভাবে আসে সাধারণত, এমআরসিপি থেকে পার্ট অনের এবং ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে, এমআরসিপি তে দেখেন এখানে আলটিমেটলি আপনার কাছে যে প্রশ্নগুলো আসবে, যেমন কার্ডিও থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, কার্ডিও থেকে প্রায় 14টা প্রশ্ন আসবে। তারপর ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেকে 15টা প্রশ্ন আসবে, ডার্মাটোলজি থেকে প্রশ্ন আসবে, হেমাটোলজি থেকে প্রশ্ন আসবে, নিউরো থেকে প্রশ্ন আসবে, সাইকিয়াট্রি থেকে প্রশ্ন আসবে, রেসপিরেটরি মেডিসিন, এরকম 200টা প্রশ্ন আসবে। ঠিক আছে। এই আমাদের এমআরসিবি পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিতরে একটা পার্থক্য হচ্ছে, এখানে একটা বেসিক সায়েন্স আছে।
এই যে দেখেন, এই ক্লিনিক্যাল সায়েন্স, এই ক্লিনিক্যাল সায়েন্স থেকে সাধারণত পার্ট টু তে প্রশ্ন আসে না, মানে স্ট্যাটিস্টিক্স থেকে। যদিও এবার লাস্ট বার বা মানে স্ট্যাটিস্টিক্স থেকে দুইটা প্রশ্ন আসে, কিন্তু নর্মালি আসে না। আর নর্মালি যদি আপনি দেখেন এই সিস্টেম গুলো দেখেন খুব ভালো করে দেখলে, আপনি খুব ভালো করে যদি দেখেন এটা জিনিসগুলো দেখবেন, এগুলো হচ্ছে এফসিস পার্টন টাইপের। এফসিস পার্টন আপনি এইগুলো পরীক্ষা দিয়ে আসেন। যেমন হচ্ছে আপনি কার্ডিও দিয়ে আসেন, নেফ্রো দিয়ে আসেন, নিউরো দিয়ে আসেন, হেমাটো দিয়ে আসেন, তারপর গ্যাস্ট্রো দিয়ে আসেন, এন্ডোক্রাইন দিয়ে আসেন, রিমাটো দিয়ে আসেন, ডার্মা দিয়ে আসেন। কিছু কিছু জিনিস এফসিপিএস এ কম লাগে, কিন্তু এখানে প্রশ্ন আসে। যেমন এই যে অপথ্যালমোলজি, এফসিপিএস এ সাধারণত খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু এখানে আসে। জেনেটিক মেডিসিনে তারা খুবই জোর দেয়। জেনেটিক মেডিসিন তো আমাদের কোনো ডিপার্টমেন্টই নেই, জেনেটিক মেডিসিন তো আমাদের কোনো ফিচারই নেই। জেনেটিক মেডিসিনটা আবার তারা অনেক কি করে আর কি, এই জিনিসটাকে আলটিমেটলি তারা থেকে খুবই মানে গুরুত্ব দেয়, ইম্পর্টেন্স দেয় আর কি। ঠিক আছে, অনকোলজি থেকে প্রশ্ন আসে, মানে এগুলো থেকে একটু এক্সট্রা জিনিস পড়তে হয় আর কি। তার মানে এই যে বেসিক সায়েন্স, বেসিক সায়েন্স থেকে 25টা আসে। বেসিক সায়েন্স বলতে ওই যে ক্লিনিক্যাল অ্যানাটমি, ফিজিওলজি, জেনেটিক্স, হ্যাঁ, ইমিউনোলজি, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স, এরকম এরকম সন্দেহ প্রশ্ন আসে। এখন সাধারণত এক্সাম ডে, যেদিন এক্সাম থাকবে ওই দিন, যেটা আমরা বললাম, আপনার ক্ষেত্রে নর্মালি যদি আপনার কোন পাসপোর্ট থাকে, আপনাকে পাসপোর্ট শো করাইতে হবে। যদি পাসপোর্ট যদি কারো করা না থাকে, যেমন আমার পাসপোর্ট নাই, আমি এনআইডি কার্ড দেখাইছি। এনআইডি কার্ড আমি মোটামুটি পার্ট ওয়ান পার্ট টু কোনোটাতেই তারা সমস্যা করে নেই। এনআইডি কার্ড তারা মানে দেখে আর কি। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন তো মানে কম্পিউটারে পরীক্ষা দিতে হয়। পাস মার্ক যেটা বললাম, 540, 454 আর 130। এখন হচ্ছে পড়বো কিভাবে। এই যে এখন আমি পড়বো কিভাবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি আসলে পড়ার প্যাটার্নটা কি, আমি যদি প্রিপারেশন নিতে চাই আমাকে কি কি মাথায় রাখতে হবে, এবং আমি যদি পরীক্ষায় এক চান্সে পাস করতে চাই তাহলে আমাকে কিভাবে পড়তে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে আমি যদি পরীক্ষায় এক চান্সে পাস করতে হবে, কেন এক চান্সে পাস করতে হবে? কারণ পরীক্ষাটা হচ্ছে, সত্যি কথা বলতে হচ্ছে, এটা মানে হিউজ অ্যামাউন্টের একটা টাকার পরীক্ষা। 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু কম না। 1,10,000 থেকে 20,000 টাকা অনেক। তার মানে আমাকে এমন প্রিপারেশন নিতে হবে যেন আমাকে প্রথমবার এই পরীক্ষা দিয়ে চলে আসতে পারে, প্রথম পরীক্ষা দিয়ে যেন চলে আসতে পারে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি প্রিপারেশন নিতে চাই, এখানে দুইটা বেসিস আছে। 1 নম্বর জিনিস হচ্ছে আমাকে ডায়েট ধরতে হবে। এই ডায়েট ধরাটা খুবই জরুরি। আমাদের মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা হয়, আমরা ডায়েট ধরি না দেখেই আমাদের প্রিপারেশন হয় না। ডায়েট ধরা বলতে কি, আমাকে ডায়েট দেখতে হবে। মনে করেন যে এটা হচ্ছে জুলাই মাস, জুলাই মাস শেষ, তাহলে আমাকে ডায়েট ধরতে হবে। আমি কি সামনের বছরে জানুয়ারিতে পরীক্ষা দিব, নাকি সামনের বছরে আমি জুলাইতে পরীক্ষা দিব? মানে আমাকে ডায়েট দেখতে হবে। তাহলে আমি জানুয়ারিতে পরীক্ষা দিব, তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই না, জানুয়ারি। সাধারণত বলা হয় একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে মোটামুটি 5 মাস সময় লাগে। 4 থেকে 5 মাসের যদি কেউ ভালো করে কেউ পড়ে, 4 থেকে 5 মাস যদি কেউ ভালো করে পড়ে, এভারেজে 6 থেকে 7 ঘন্টা পড়ে, এনাফ, তার পাস করার জন্য এনাফ। তাহলে প্রথমে কিন্তু তাকে ডায়েট দেখা লাগতেছে, যে আমি কোন ডায়েটে পরীক্ষা দিব। এই ডায়েট ফিক্স না করলে আপনার কখনোই প্রিপারেশন হবে না। এর 2 নম্বর জিনিসটা আমাকে দেখতে হবে, আমি রেগুলার আমাকে বেসিসে 6 থেকে 7 ঘন্টা পড়তে হবে। এখন আমাকে কি পড়বো? এখন এমআরসিপি তে যেটা হয়, প্রশ্নগুলো সাধারণত সবই এসবি আসে, এখানে বর্ণনামূলক কোনো প্রশ্ন আসে না। এবং প্রশ্নগুলো সাধারণত একটা প্রোটোটাইপের থাকে। প্রোটোটাইপ বলতে হচ্ছে প্রশ্নগুলোর দেখবেন প্যাটার্ন মোটামুটি খুবই কাছাকাছি থাকে। এটার জন্য এমআরসিপি তে কিছু কোশ্চেন ব্যাংক থাকে, যে কোশ্চেন ব্যাংকগুলো থেকে ওই প্যাটার্নের প্রশ্ন থাকে। কোশ্চেন ব্যাংক সলভ করাটা খুবই জরুরি। যদি আপনি আপনাকে বলি যে ভাই এটা ডেভিডসনের মতো, আপনি অনলি ডেভিডসন পড়ে যান, আপনি কোনো একটা অনলি থিওরি বুক পড়ে যান, আপনি কোনো কোশ্চেন ব্যাংক সলভ করেন না, আপনি কখনোই পাস করবেন না। বিষয়টা হচ্ছে আপনি কোশ্চেন ব্যাংক অবশ্যই রাখতে হবে। কোশ্চেন ব্যাংক রাখার কোনো বিকল্প নাই। আপনি জাস্ট থিওরি পড়ে গেছেন, কোশ্চেন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, আপনি কিন্তু পরীক্ষা হলে শিওর থাকেন আপনি ধরা খাবেন। আপনাকে কোশ্চেন সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে। তবে কোশ্চেন সম্পর্কে ভালো আইডিয়া রাখার জন্য ব্যাকগ্রাউন্ড একটা থিওরি বুক রাখতে হবে। মনে করেন আপনি ডার্মাটোলজি পড়লেন, অথবা আপনি নেফ্রোলজি পড়লেন, এখন আমি আপনাকে নেফ্রোলজি পড়াই দিলাম। নেফ্রোলজি আমি আপনাকে একটা থিওরি পড়াই দিলাম। তাহলে নেফ্রোলজি থিওরি যখন পড়াইলাম, তখন কি হলো আপনার, নেফ্রোলজি থিওরি পড়ানোর সাথে সাথে আপনার টোটাল মাথার ভিতরে জিনিসটা চলে আসছে, যে আমাকে এই বেস জিনিসগুলো আসলে কনসেপ্টটা চলে আসছে। কিন্তু একটা পেশেন্টের, মনে করেন যে পেপিলারি নেক্রোসিস থেকে কি প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, অথবা একটা পেশেন্টের মনে করেন যে অ্যাডাল্ট পলিসিস্টিক কি ডিজিজ থেকে কি প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, একাই থেকে কি প্যাটার্নের প্রশ্ন আসে, সেটা কিন্তু আমাকে জানতে হবে। এই জিনিসটা জানার জন্য একটা আলটিমেটলি মানে কোশ্চেন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নেই। আপনি কোশ্চেন ব্যাংক সলভ, কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে এখানে কয়েকটা কোশ্চেন ব্যাংক আছে। একটা হচ্ছে পাস মেডিসিন, একটা হচ্ছে পাস টেস্ট, আর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পাস পেপার। নর্মালি পাস মেডিসিনটা পার্ট ওয়ানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংক যদি বলা হয় সেটা হচ্ছে পাস মেডিসিন। এখন পড়বো কিভাবে?
পড়ার ক্ষেত্রে পাস মেডিসিনের ক্ষেত্রে যখন পড়বেন, তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ডে একটা থিওরি বুক পড়লে একটা লাভ আছে। কেন? কারণ আমি কিন্তু প্রথমে দুইবার কি তিনবার বলছিলাম যে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন, পার্ট 1 এবং পার্ট 2 দুইটাই থিওরি বেসড। পার্ট 1 এবং পার্ট 2 দুইটাই কিন্তু থিওরি বেসড। এটার জন্য বড় ভাইরা যেটা বলে, সিনিয়ররা যেটা বলে, পার্ট 1 এবং পার্ট 2 যেহেতু দুইটা থিওরি বেসড, পার্ট 1টা এমন প্রিপারেশন নেওয়া উচিত যেন আপনি উইদিন 6 মান্থের ভিতরে পার্ট 2 বসতে পারেন। আমি যেটা ভুল করছিলাম, আমি বিসিএস এ চলে গেছি, তখন পার্ট 1 দিচ্ছি, মাঝখানে রেসিডেন্সি দিচ্ছি। রেসিডেন্সি দেওয়ার পরে তার পরবর্তীতে এই রেসিডেন্সিতে ঢুকে মোটামুটি এই উপরে বিষয় করে আমি লাস্টে পার্ট 2 দিচ্ছি আর কি। আগে এই কিছুদিন আগে পার্ট 2 দিলাম। বিষয়টা হচ্ছে কিন্তু সব ভাইরা, এটা আমাদের সিনিয়র ভাইরা শুরু করে যারা মোটামুটি এমআরসিপি তে যেসব ভাইরা সিনিয়র, সবাই বলে যে আপনি এক কাজ করবেন, পার্ট 1 এবং পার্ট 2 চেষ্টা করবেন একটু কাছাকাছি দেওয়ার জন্য। পার্ট 1 দিলেন হচ্ছে 1 বছর আগে, পার্ট 2 দিবেন 1 বছর পরে, এটা হওয়াটা উচিত না। কারণ কি, পড়াটা টোটালি থিওরি বেসড, একই ধরনের তো। তবে হ্যাঁ, একটা প্রশ্ন আসবে এসিলি ডায়াগনোসিস, আর একটা আসবে হচ্ছে এসিলি থেকে পিক্টোগ্রাম। একটা হয়তো বা আপনাকে অ্যালোপেশিয়া দিয়ে বলবে যে এটা কি, ডিসকয়েড লুপাস ইরিথ্রোমাটোসিস। প্রশ্নটা স্যার, এটার জন্য থিওরি, প্রথম যে থিওরিটা পড়বেন চেষ্টা করবেন ভালো করে পড়ার জন্য। প্রথম থিওরিটা আপনি গ্যাপ দিবেন না। যদি প্রথমবার যেটা হয়, যদি আপনি শুধু পাস মেডিসিন পড়ে যান তাহলে আপনি পাস করবেন, এভাবে আমার কোনো সে নেই। আপনি যদি পাস মেডিসিন 3বার পড়ে যান, মনে করেন আপনি পাস মেডিসিন যেটা আছে এটা 3বার পড়ে গেছেন, 3বার পড়ে গেছেন, 3 থেকে 4বার করলে 540 মার্ক না, আপনি 550 প্লাস পাবেন। 550 প্লাস পাবেন যদি পাস মেডিসিনটা ভালো করে পড়ে যান। সমস্যা হচ্ছে পার্ট 2 তে যে সমস্যাগুলো, পার্ট 2 তে দেওয়া লাগবে, তখন দেখবেন যে ওখানে তো প্রচুর পরিমাণে থিওরি বেসড মানে আলোচনা লাগতেছে, ওখানে ছবি দেখা লাগতেছে। এটার জন্য প্রথম যে আপনি প্রিপারেশনটা নেবেন, এখানে দুইটা জিনিস ফলো করবেন। যদিও পেপার অনেক কোনো পিক্টোগ্রাম থাকে না, কোনো পিকচার থাকে না, তবুও আপনি চেষ্টা করবেন, মনে করেন আপনি এসটি এলিভেশন এমআই পড়লেন, হাতের কাছে ফোন আছে না, আইপ্যাড আছে না, আপনি সাথে সাথে ওইটার ইসিজিটা দেখে ফেলবেন, যে এই ইসিজিটা দেখি তো, ইসিজিটা পোস্টুরিয়র এমআই ইসিজিটা কেমন, দেখে ফেলবেন, চোখের দেখে দেখে ফেলবেন। অথবা আপনাকে বলতেছে ইরাইথামা নোডুসাম, এখানে ইরাইথামা নোডুসাম পাওয়া যায়, ঠিক আছে, একটা প্রশ্ন আপনার কাছে মনে হলো ঠিক আছে ইরাইথামা নোডুসাম একটু দেখে আসি এটা কেমন, বেশি সময় না। কিন্তু তখন যে জিনিসটা হবে, পার্ট 1 এবং পার্ট 2 প্রিপারেশন একসাথে হয়ে যাবে। ঠিক আছে, পার্ট 1 এর ক্ষেত্রে আপনি কখনো এক্সটেন্সিভ পিকচার দেখার দরকার নেই, কিন্তু ইসিজিও দেখার দরকার নাই। আমি বলতেছি সময় হলে, সময় পাইলে তখনই ফাঁকে ফাঁকে আপনি দেখে ফেলবেন। ফাঁকে ফাঁকে দেখতে সময় লাগে না, ফাঁকে ফাঁকে দেখতে একটু সময় লাগে না। থিওরি পিকটো কোনটা? থিওরি পিকটো সবচেয়ে ভালো যেটা বলা হয় সেটা হচ্ছে নোটস এন্ড নোটস। মানে যদি বলা হয় যে আমাদের যে থিওরি বুক গুলো আছে, ডেভিডসন খুব একটা কাজে লাগে না। 3টা থিওরি বুক আছে, একটা হচ্ছে নোটস এন্ড নোটস, একটা হচ্ছে খালেদ আল মাগরিবি, আর একটা হচ্ছে অক্সফোর্ড মেডিসিন। খালেদ আল মাগরিবির বইটা হচ্ছে, পাস মেডিসিনের প্রশ্নটা হচ্ছে এমন, পাস মেডিসিনের যে প্রশ্ন থাকে তার একটা এক্সপ্লানেশন থাকে, বুঝতে পারছেন? মনে করেন যে আপনি আহ, কি বলবো, অ্যাওরটিক ডিসেকশন, অ্যাওরটিক ডিসেকশন থেকে একটা প্রশ্ন আসে, সেখান থেকে দেখবেন পাস মেডিসিনের এক্সপ্লানেশন থাকে একটা। এই এক্সপ্লানেশন মোটামুটি 8-10 লাইনের একটা এক্সপ্লানেশন থাকে, ভালো একটা এক্সপ্লানেশন থাকে। ওই এক্সপ্লানেশন গুলার যে মানে জিস্ট, ওইটা হচ্ছে খালেদা মাগরিবি আমরা বলি। মানে খালেদা মাগরিবি সাধারণত পাস মেডিসিনের যে এইগুলো এক্সপ্লানেশন, ওগুলো জিস্টের চেয়ে একটু বেশি থাকে, কিন্তু খুব একটা বেশি থাকে না। কিন্তু সবচেয়ে ভালো হবে হচ্ছে নোটস এন্ড নোটস। নোটস এন্ড নোটস এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বুক। এটা নোটস এন্ড নোটস, নামও নোটস, খুব সুন্দর নোট। এবং এই নোটস এন্ড নোটস এর যদি কেউ থিওরি পড়েন, একই সাথে পার্ট 1 হয়ে যাবে, একই সাথে পার্ট 2 হয়ে যাবে। তবে নোটস এন্ড নোটস এর ক্ষেত্রে মাথায় রাখবেন, এটার যে এডিশন গুলো হয় না, এডিশন গুলো কিন্তু একটু চেঞ্জ হয়। আপনি ম্যানেজমেন্ট যেটা থাকবে, ম্যানেজমেন্ট গুলো একটু পাস মেডিসিন খেয়াল করবেন, মানে পাস মেডিসিনের ম্যানেজমেন্ট গুলো একটু খেয়াল করবেন। কারণ কি, নোটস এন্ড নোটস এর ক্ষেত্রে এডিশন গুলো একটু চেঞ্জ হয়। এটার জন্য পাস মেডিসিনের যে ম্যানেজমেন্ট ওইগুলো আপডেট থাকে। এটার জন্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার, ডায়াগনোসিস প্রোটোকল, এইগুলোতে চেঞ্জ হয় না। ম্যানেজমেন্ট আবার সব ম্যানেজমেন্টও না, বিশেষ করে যে ম্যানেজমেন্ট গুলো খুবই চেঞ্জ হয়, যেমন অ্যাজমা, সিওপিডি, হাইপার টেনশন, ডায়াবেটিস, এইগুলোর ম্যানেজমেন্ট গুলো মাসাল্লাহ 6 মাস পর করে চেঞ্জ হয়, 1 বছর পর করে চেঞ্জ হয়। এইগুলোর ম্যানেজমেন্ট গুলো আপনি একটু পাস মেডিসিন দেখবেন। বাকি ম্যানেজমেন্ট গুলো খুব একটা চেঞ্জ হয় না সাধারণত। আপনাকে হয়তো বা যে পেশেন্টের লেপ্টোস্পাইরোসিসের যে ট্রিটমেন্ট আগেও দেওয়া হয়েছে এখনো দেওয়া হচ্ছে। নোটস এর নোটস হচ্ছে মোটামুটি সবচেয়ে ভালো বই। এখন নোটস এর ভিতরে বিষয়টা হচ্ছে এখনো দুটো এডিশন আসে দেখবেন। রিসেন্ট জেনেসিস একটা এডিশন বের করছে, 4th এডিশন, আর একটা আছে 3rd এডিশন। আমরা দুটো এডিশনে পড়ছি। 4th এডিশনটা আবার বেশি ছোট করে ফেলছে। 4th এডিশনটা এটা জেনেসিসই বের করছে, 3rd এডিশনটাকে একটু কাটসাট করে 4th এডিশন বের করছে। 4th এডিশনের সমস্যা কি, ওরা আবার খুব বেশি বেশি কনসেস করে ফেলছে। আমি কনসেস করলে তো নোটস আর নোটস পড়বো না, কনসেস করলে তো আমি অনলি পাস মেডিসিন পড়বো। কিন্তু আমি যে যাচ্ছি কি, মানে কিউ মানে পুরো পিওর একটা থিওরি জানার জন্য, ওই পিওর থিওরি জানার জন্য নোটস আর নোটস পাবো।
নোটসের থার্ড এডিশনটা আমি প্রিফার করি। এবং আমি নিজেও আমরা যে আমি কোচিনে যখন আমরা যে এমআরসিবি পড়াই, এমআরসিবি পড়ানোর ক্ষেত্রে ফোর্থ এডিশনে আমরা যদিও ফোর্থ এডিশনে পিডিএফটা নিয়ে আসছিলাম, কিন্তু ফোর্থ এডিশনটা পরবর্তীতে আমরা মেন্টর প্যানেল বসে দেখছি যে এটা অনেক শর্টকাট, এটা ডক্টরদের খুব একটা লাভ হবে না, তাই এর জন্য আমরা থার্ড এডিশনে রাখছি। নোটসের থার্ড এডিশন বেস্ট। এবং নোটসের পড়ার নিয়মটা কি, আপনি খালি নোটস পড়ে দিলেন, বারবার বলে দিচ্ছি, যদি এমন হয় যদি নোটস শুধু পড়ে যান, কোনো কোশ্চেন ব্যাংক সলভ করার নাই, শিওর ফেল করবেন। আমি বারবার বলতেছি, আপনি অনেক ভালো থিওরি পড়ছেন বাট কোনো কোশ্চেন ব্যাংক সলভ করার নাই, একদম ফেল করবেন কিন্তু। মানে কোশ্চেন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নাই। কোশ্চেন ব্যাংক যদি একটা সলভ করেন, পাস পেরেছেন। পাশাপাশি অবশ্যই পাস টেস্টে হেল্প, বাট পাস মেডিসিন মাস্ট। তাহলে আপনি কি করবেন, একটা থিওরি নলেজ নেবেন। থিওরি নোটসে কতটুকু বলছে এই নলেজ রাখবেন। এটা পার্ট টু তে ভাই লাগবেই। এটা আমার এক্সপিরিয়েন্স বলে, পার্ট টু তে নোটসের থিওরিটা লাগবে আর কি। বুঝতে পারছেন? কারণ পার্ট টুর যে থিওরি, সত্যি কথা বলতে কি, এই পার্ট টু পরীক্ষাটা পাঠানোর চেয়ে অনেক কঠিন। বুঝতে পারছেন? ওটার জন্য আপনাকে একটা ভালো কনসেপ্ট লাগবে। এটার জন্য আমরা যে জিনিসটা ফেস করছি, অনেক ডক্টরকে আমরা এর আগে মানে মোটামুটি 1-1.5 বছর আগে আমরা বলছি শুধু পাস মেডিসিন দেখে যান, পড়ে যান, পাস করছে, কিন্তু পার্ট টু তে যে সে আর পরীক্ষা দিতে চায় না। কেন পরীক্ষা দিতে চায় না? সে বলতেছে ভাই আমার তো ভাই কনসেপ্টটা একটু দেখতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। এটার জন্য আপনি প্রথমবার যে পরীক্ষার প্রিপারেশন নেবেন, এটার জন্য ভালো প্রিপারেশন হয়, একেবারে বেস্ট প্রিপারেশন হয়। আপনি নোটস পড়বেন, নোটস পড়ার সাথে সাথে আপনি কি করে ফেলবেন, পাস মেডিসিনটা ওই চ্যাপ্টার পড়ে ফেলবেন। পাঁচ মেডিসিনটা ওই চ্যাপ্টার, নোটস বারবার পড়তে হবে না, আপনি একবার পড়ে ফেলবেন। একবার পড়ে ওটার উপর বেসিস করে পাঁচ মেডিসিনের কোশ্চেন গুলো সলভ করবেন। নোট যে পড়বে এরপরে পাঁচ মেডিসিন সলভ করে তার সবচেয়ে ইজি লাগবে। কারণ নোট সবচেয়ে ভাস্ট একটা বই, ওখান থেকে যে মোটামুটি পড়ে গেছে ওর পাঁচ মেডিসিন কোনো কঠিন লাগবে না। ওর ক্ষেত্রে দেখবে সব প্রশ্ন সে পারতেছে। তাহলে কেন পাঁচ মেডিসিন পড়তেছে? ওই যে কোশ্চেনের প্যাটার্ন বোঝার জন্য। কোশ্চেনের প্যাটার্ন কখনোই নোটস পড়ে হবে না। কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হলে আপনাকে সেই কোশ্চেন ব্যাংকে যাইতে হবে। এবং পাস মেডিসিন কখনোই একবার পড়ে হবে না, অ্যাটলিস্ট 3বার আমরা পড়তে হবে। আপনি নোটসের কনসেপ্ট কিন্তু বারবার পড়বেন না। নোটসের কনসেপ্ট আপনি প্রথমবার নেবেন। প্রথমবার নেওয়ার পরে আপনি কোশ্চেন ব্যাংকে ঢুকে যাবেন। কোশ্চেন ব্যাংকে ঢুকে যাওয়ার পরে আপনি যখন কোশ্চেন ব্যাংকে খুব সুন্দর মতো সলভ করবেন, ঠিক আছে, তখন আপনি দেখবেন প্রত্যেকটা ইনশাল্লাহ পারতেছেন। পরের শেষের দিকে, শেষের যে রিভিশন গুলো হবে, শেষের রিভিশন গুলো পাস মেডিসিনের এক্সপ্লানেশন বেস্ট হবে। ক্লাস মেডিসিন যে এক্সপ্লানেশন গুলো থাকে সেগুলো ভালো করে দেখবেন। আর নোটসের যে কনসেপ্টটা হয়েছে, কনসেপ্টটা জরুরি। পাস টেস্ট সবগুলো যদি সম্ভব হয় না, সবগুলো সম্ভব না হলেও যে সিস্টেম গুলো আপনার কাছে মনে হচ্ছে কঠিন কিংবা আপনি কম পারেন, যেমন কার্ডিওলজি আপনি খারাপ করতে পারেন, নিউরোলজি খারাপ করতে পারেন, যেগুলো আপনার কাছে মনে হচ্ছে না আমার একটু প্র্যাকটিস করা দরকার, সেগুলো পাস টেস্ট দেখবেন। একটা আছে আরসিপি এক্সাম, স্যাম্পল এক্সাম, মানে কোশ্চেন, আরসিপি স্যাম্পল কোশ্চেন অবশ্যই সলভ করবেন। এটা পরীক্ষার আগে একটা আরসিপি স্যাম্পল কোশ্চেন পাওয়া যায়, এটা এটা অনলাইনে পাওয়া যায়। ওটা আপনি অবশ্যই সলভ করে যাবেন। আরসিপি স্যাম্পল কোশ্চেন রিকল থাকে। রিকল হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন গুলা, সব কোশ্চেন সলভ করার দরকার নাই, বিভিন্ন ধরনের পিডিএফ আপনি পেয়ে যাবেন। আপনি যখন জার্নি শুরু করবেন তখন দেখবেন আপনার অটোমেটিক পিডিএফ চলে আসে। তখন প্রিভিয়াস এর 3-4টা সেশনের জাস্ট, অথবা 4-5টা সেশনের যে রিকল, মানে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো হয়েছে পার্ট অন কোশ্চেন, সেগুলো কোশ্চেন গুলো আপনি একটু দেখবেন। ওটা এখন না, ওটা হচ্ছে মোটামুটি একবার পাঁচ মেডিসিন পড়ার পরে। তাহলে আমি কিভাবে পড়তেছি, নোটস পড়তেছি, পড়ার ভিতরে যে ইমেজ গুলো দরকার একটু ছবি দেখে ফেলতেছি, খুব একটা আগ্রহ করে দেখতেছি না বাট দেখতেছি। এটার পর আমি পাঁচ মেডিসিনে চলে যাচ্ছি। পাঁচ মেডিসিনটা প্রথমে কোশ্চেন সহ পড়বো, তারপরে আমি এক্সপ্লানেশন গুলো ভালো করে পড়বো। পাস্টের যেগুলো আমার গ্যাপ আছে সেগুলো পড়বো। আরসিবি কোশ্চেন মাস্ট, প্রিভিয়াস 4 থেকে 5টা সেশনের কোশ্চেন যদি হাতে থাকে এগুলো সলভ করবো। ঠিক আছে? এইভাবে যদি আপনি পড়েন তাহলে মোটামুটি আপনি শিওর থাকেন আপনি মার্ক অনেক ভালো আসবে। অনেক ভালো আসবে বলতে অনেক ভালো আসবে। ঠিক আছে? খুব একটা কঠিন কিছু না, এটা ক্লিনিক্যাল পরীক্ষা। ক্লিনিক্যাল পরীক্ষা আপনি পারবেন ইনশাল্লাহ, এটা কঠিন কিছু না। এটা রেসিডেন্সির মতো আপনাকে আসবে না মেটাবলিজমের পাথওয়ে কি, এনজাইম কি কি, এইসব ফালতু মার্কের প্রশ্ন আসবে না। আপনি মোটামুটি প্রশ্ন যেগুলো পাবেন বেশিরভাগই প্রবলেমেটিক সিনারিও। কিছু কিছু প্রশ্ন মুখস্থ প্রশ্ন আসে, বাট বেশিরভাগই আপনি দেখবেন প্রবলেমেটিক সিনারিও পাবেন। এখন পাস মেডিসিন আমরা আসলে কি নিব? পাস মেডিসিনের ক্ষেত্রে অনলাইন আছে একটা, আর একটা আছে অফলাইন আছে। অফলাইনের ভিতরে জেনেসিসের একটা জিনিস আছে, তবে জেনেসিসের চেয়ে আমি ইএলবিএস এর বলে একটা কথা আছে, ইএলবিএস হচ্ছে আজিজে পাওয়া যায়। ঠিক আছে? ওদেরটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ কি, জেনেসিসেরটা যেটা পাস মেডিসিন কোর্সে দেখলাম, ওরা হচ্ছে একটা ডিজিজ মনে করেন গ্রেপ ডিজিজ, এটার পরে ওই রিলেটেড কোশ্চেন দিয়ে দিচ্ছে, ওই রিলেটেড কি কি কোশ্চেন আছে। সমস্যা হচ্ছে আমি এর আগে যেটা দেখছিলাম জেনেসিস প্রথমে, এখন এডিশনে কি করছে জানি না, আগে এরকম ছিল যে মনে করেন যে তার একটা ডিজিজ দিছে, মনে করেন যে অ্যাকোস্টিক নিউরোমা, ওই অ্যাকোস্টিক নিউরোমার আর 10টা 15টা প্রশ্ন একসাথে দিয়ে দিচ্ছে।
সমস্যা হচ্ছে এটা আপনি আগে থেকে মাইন্ড সেট, মানে সেট করে ফেলেন যে ভাই এটার অ্যান্সার তো গ্রেপস এর ভিতরে হবে। কারণ আপনি তো জানেন আমি তো গ্রেপস এর টপিক করতেছি, কিংবা এটার অ্যান্সার তো অ্যাকোস্টিক নিউরোমা হবে। কারণ কি এটা তো অ্যাকোস্টিক নিউরোমার পার্টের প্রশ্ন। কিন্তু ইএলবিএস এগুলো তো হয় কি, একটা প্রশ্ন হয়েছে মনে করেন যে সিরাঙ্গমাইলে থেকে, 2 নাম্বার আইসি স্ট্রোক থেকে, 3 নাম্বার আইসি কি ক্যারোটিড ডিসেকশন থেকে, আপনাকে ব্রেন স্টর্মিং হবে। এটার জন্য এই কোশ্চেন ব্যাংকটা ভালো। এটা হচ্ছে অফলাইনের ক্ষেত্রে। তবে আমি প্রিফার করি অনলাইনটা নেওয়ার জন্য। অনলাইনে প্রিফার করে এই কারণে, অনলাইনে প্রিফার করার অনেকগুলো কারণ আছে। অনলাইনে প্রিফার করার মেইন কারণ হচ্ছে আপনি পরীক্ষা দিবেন অনলাইনে, পরীক্ষা অনলাইনে দিবেন, এবং পাস মেডিসিনের ক্ষেত্রে ওরা মক এক্সাম নেয় একটা, চারটার মতো মক এক্সাম নেয়। ওই মক এক্সাম গুলো অনলাইনে দিলে ইটস লাইক এ এক্সামের মতো, মানে আপনি মেইন এক্সামে যে কম্পিউটার বসে পরীক্ষা দিবেন না, ওইরকমই ওরা পরীক্ষা নেয়। এটা আপনার জন্য হেল্পফুল হবে, এক্সপোজার হয়ে যাবে আর কি। এটা একটা ইস্যু। 2 নম্বর ইস্যু হইতেছে অনলাইনে সাবস্ক্রিপশন নিলে ওরা একটা টাইম বেঁধে দেয়। টাইম বেঁধে দেয় বলতে কি, ওরা 6 মাসের একটা আপনি সাবস্ক্রিপশন নেবেন, সাধারণত 6 মাসের সাবস্ক্রিপশন এনাফ। 6 মাসের সাবস্ক্রিপশন নিলে মনে করেন আপনি 10 থেকে 12 হাজার টাকা লাগবে, 8 থেকে 10 হাজার টাকা লাগবে। তাহলে আপনার ভিতরে একটা আর্টস থাকবে যে আমাকে শেষ করা লাগবে, আমাকে শেষ করা লাগবে। আর আপনার ভিতরে যদি 5 মেডিসিন একটা কিনেন, ও দেখবেন যে মানে মোটামুটি ওইটা হইতেছে উপরে একটা মানে ময়লার প্রলেপ জমে গেছে, তাও আপনি পড়তেছেন না। এর একটা ঝামেলা হয়ে যায়। এটার জন্য অনলাইনটা আমি প্রিফার করি। আবার অনলাইনে ওরা অনেক কি করে, একটা প্রশ্নের ব্যাকগ্রাউন্ডে এই প্রশ্নটার কিভাবে আসে, কিভাবে প্রশ্ন আসছে, কই থেকে আসছে, এইগুলো ওরা অনেক দেয়। এই জিনিসগুলো দেয়, এটা আবার খুব হেল্পফুল। এটা খুবই হেল্পফুল। এটার জন্য আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, মানে আপনি যদি করেন এই অনলাইনটা নেন, এটা আমার কাছে মনে হয় বেস্ট। তবে হ্যাঁ, অফলাইনটা খারাপ না, অফলাইনটাও খারাপ না। তবে যখন এমআরসিবি পার্ট 2 দিবেন, পার্ট 2 তে অবশ্যই অফলাইন, পার্ট 2 তো অবশ্যই কেন, সরি অনলাইন নেবেন, অফলাইন না। মানে পার্ট 2 তো অবশ্যই অনলাইন নেবেন কেন, কারণ পার্ট 2 তে অনেক পিকচার দেখতে হয়। পার্ট 2 তে অনেক পিকচার, প্রশ্ন অনেক পিকচার থাকে। তখন অফলাইনে যেটা হয় ওই ওদের যে প্রিন্টার প্রিন্টার যদি ঘষা মাজা থাকে ভালো বোঝা যায় না। পার্ট 1 তে তো পিক্টোগ্রাম থাকে না। পার্ট 2 তে আপনি পার্ট 1 আপনি বুঝলাম ঠিক আছে, আপনি অফলাইন যদি না হয়, ভালো না লাগে, তাহলে ঠিক আছে, আপনার দরকার নেই, আপনি হচ্ছে অফলাইনটা প্রিফার করেন। বাট পার্ট 2 এর ক্ষেত্রে কিন্তু আপনি মাথায় রাখেন আপনাকে অনলাইন নিতে হবে। কারণ কি, অনলাইন নিলে একটা সুবিধা হচ্ছে ওদের ওই যে পিকচার গুলো খুব ভালো বোঝা যায়, কারণ ওখানে তো পিক্টোগ্রাম থাকে, অনেক ইসিজি থাকে। যদি প্রিন্টার ভালো না হয়, ভালো মানে অফলাইনে ভালো বোঝা যায় না, ঝামেলা হয়। ঠিক আছে, এটা একটা সমস্যা। এটার জন্য এটা মাথায় রাখবেন, অনলাইন অফলাইন দুইটা অপশন আছে। ঠিক আছে, চেষ্টা করবেন প্রতিদিন, থিওরি পড়তেছেন কোনো সমস্যা নেই, প্রতিদিন আপনি 40 থেকে 50টা প্রশ্ন সলভ করবেন। পাঁচ মেডিসিন কিন্তু কঠিন না। পাঁচ মেডিসিনের ক্ষেত্রে যেটা হয়, কার্ডিওলজিতে মনে করেন 200টা প্রশ্ন আছে অথবা 250টা প্রশ্ন আছে, আপনি 150টা প্রশ্ন সলভ করবেন। 150টা প্রশ্ন সলভের পরে দেখবেন বাকি 100টা প্রশ্ন পুরা রিপিট, পুরা রিপিট। রিপিট বলতে কি, হয়তোবা ওই সেম জিনিসটাই আপনাকে জাস্ট একটু ঘুরে আসছে, আপনি নিজে অ্যান্সার করতে পারবেন। মানে পাঁচ মেডিসিনে যেটা হয়, অনেকে ভয় পায়, আল্লাহ এতগুলা কোশ্চেন, এই পুরো কয়েক হাজার কোশ্চেন আমি কিভাবে সলভ করবো। এটা কিছুই না, আপনি যখন একটা সিস্টেম পড়বেন, ওই সিস্টেমের জাস্ট 50% প্রশ্ন সলভ করলে দেখবেন যে বাকি কোশ্চেন গুলা লুকে লাইক সিমিলার, খুব একটা কঠিন লাগে না। এবং আপনি জিনিসগুলো খুব মজা পাবেন। কারণ আপনার কাছে মনে হবে আরে এটা তো আলটিমেটলি, মানে মনে হয় যে আমি কালকে পেশেন্টটা দেখে আসলাম, কিংবা এই জিনিসটা দেখে আসলাম। এবং যখনই পাঁচ মেডিসিন সলভ করতে যায় কোনো একটা থিওরিতে সমস্যা হবে, মনে হচ্ছে ভাই আমার তো এই থিওরিটা দেখা দরকার, সাথে সাথে নোটসে চলে যাবে। নোটসে যে ওটা চোখ বুলাবেন, কখনোই নোটস মুখস্থ করবেন না। বারবার বলতেছি, আমি কিন্তু প্রথমবারে বলছি এটা আপনার রেসিডেন্সি পরীক্ষা না, এটা হচ্ছে আপনার পরীক্ষা না, এফসি বেস না, যে আপনি মুখস্থ নোটস মুখস্থ করবেন। নোটস মুখস্থ করার কোনো দরকার নেই। নোটসের কনসেপ্ট দরকার। নোটসের কি দরকার, কনসেপ্ট মানে টোটাল আমার একটা কনসেপ্ট দরকার, গ্রস একটা নলেজ দরকার। এখানে মুখস্থ করতে যেয়ে ধরা খাবেন। কারণ নোটস অনেক বড় বই, প্রায় 6টা ভলিউম, প্রায় 6টা ভলিউম, এটা মুখস্থ কখনই করবেন না। আপনি জাস্ট একটা গ্রস একটা নলেজ রাখবেন, ওই জিনিসের উপর বেসিস করে আপনি কোশ্চেন ব্যাংকে সলভ করে যাবেন। ঠিক আছে, এটা আপনাকে কিন্তু মাথায় রাখা লাগবে, আমি বারবার বলতেছি। আচ্ছা, এখন সিনাপস কেন, আসলে সিনাপস কেন, এটা তো মার্কেটিং হয়ে যায়, মার্কেটিং এর কিছু নাই। আপনি যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি নিজেও ক্যাপাবল, আমি জানি আপনি নিজেও ক্যাপাবল। এমআরসিপির জন্য যারা আছে, অনেকে কোচিং না করে চান্স, ঠিক আছে, অনেকে আছে যেটা হচ্ছে যারা কোচিং করে নাই, কোচিং না করে এমআরসিপিতে, আপনি যেভাবে বলছেন, আমি টোটাল ভেঙে ভেঙে বলছি, এইভাবে যদি আপনি 6 মাস নিজেকে দেন অথবা 5 মাস দেন, আপনি নিজে নিজে চান্স, এর কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে ডাক্তারদের, এই কোচিং সেন্টার গুলো কি করে, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিশাল বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই ব্যাপারে কোনো ডাউট নেই, বড় একটা অ্যামাউন্টের টাকা দিয়ে আপনাকে ভর্তি করাবে। তবে এটা একটা ইনভেস্টমেন্ট, এটাও অন টাইপ অফ ইনভেস্টমেন্ট, এটা মাথায় রাখা লাগবে। কারণ অনেকে কোচিং এ এত বিদ্বেষী আমি দেখি, মানে কোচিং সেন্টারে এত বিদ্বেষী, কথা হচ্ছে সেই কোচিং এ ভর্তি হয়েছে, কোচিং এ ভর্তি হয়ে সে চান্স পেয়েছে।
কোচিং সেন্টার একটা গাইডলাইন, এটা একটা হেল্পফুল গাইডলাইন। আপনার কাছে মনে হচ্ছে নোটস এন্ড নোটস ভাই কিভাবে পড়বো, আসলে 6 ঘন্টা কিন্তু বড়, বাট নোটস এন্ড নোটস এটা আমরা পড়াই দিই। আমাদের সিনাপসের যে মেন্টর প্যানেল যারা আছে, আমরা নোটস এন্ড নোটস আপনাকে পড়াই দিই, এবং আমাদের বারবার বলা থাকে আপনাকে নোটস এন্ড নোটস যতটুকু পড়াবো, যতটুকু জিনিসটা আপনাকে পড়াই দিচ্ছি, আপনি ক্লাসের সময় একবার নোটস এন্ড নোটস পড়বেন, পরের দিন আপনি ওই পোর্শনটা জাস্ট চোখ বুলাবেন। ঠিক আছে, ওই পোর্শনটা আপনি চোখ বুলে ফেলবেন, চোখ বুলে আপনি দেখে ফেলছেন, এনাফ। নিজে নিজে না, নোটস এন্ড নোটস আসলে একটু বড় আর কি। এটার জন্য আপনি যখন একটা গাইডলাইনের সাথে পড়বেন, তাহলে আপনার জন্য নোটস এন্ড নোটস রিভাইজ দেওয়ার সুবিধা হবে, পড়ার সুবিধা হবে। তাহলে আপনি নোটস এন্ড নোটস, মনে করেন আমি নিউরোলজি ক্লাস নিলাম, নিউরোলজি ক্লাসের ভিতরে আমি আপনাকে 4টা ক্লাসে নিউরোলজি দেখা দিলাম, অথবা এন্ডোক্রাইনোলজি নিলাম, অথবা নেফ্রোলজি নিলাম। তাহলে এই যে জিনিসটা ক্লাস করলেন, আপনি ওই সময় নোটস এন্ড নোটস করে ফেললেন একবার। ক্লাসটা একটু ভালো করে করুন, ক্লাসটা চেষ্টা করুন ভালো করে করার জন্য। তাহলে ক্লাসটা আপনি একবার পড়া হয়ে গেল। 2 নাম্বার, পরের দিন আপনি যেটা করবেন, 3 থেকে 4 ঘন্টা সময় দিবেন। 3 থেকে 4 ঘন্টা ওই যে জিনিসটা পড়াইলো সেই জিনিসটা আপনি দেখে ফেলবেন ইন এ টাইম। যখন আমার একটা সিস্টেম শেষ হয়ে গেল, তখন এটার উপর পাস মেডিসিন বের করবো। পাস মেডিসিন যেটা করতে হবে খুবই ইজি, কারণ আপনি নোটস এন্ড নোটস পড়ে আসেন না। এই নোটস এন্ড নোটস তো পড়া শেষ মানে আপনার পুরো বেসিক শেষ। এখন আপনাকে কোশ্চেন প্যাটার্ন দেখতে হবে, তাই তো? এটার পর আপনি পাস মেডিসিন চলে যাবেন। পাস মেডিসিন তখন আপনি কোশ্চেন সলভ করা শুরু করবেন। নোটস এন্ড ব্যাকগ্রাউন্ডে পড়াটা সবচেয়ে, এটা আমার কাছে মনে হয়, কারণ এটার সাকসেস রেট বেশি। অনলি পাস মেডিসিন সাকসেস রেট আছে, কিন্তু এটার সাকসেস রেট মোর। এটার জন্য আমি, যেহেতু এটা বড় একটা এক্সাম, এবং এখানে হিউজ একটা, মানে কি বলে সেটা হচ্ছে, হিউজ একটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আছে, এটার জন্য আমার কাছে মনে হয় এটা হচ্ছে অনেক একটু ভালো প্রিপারেশনে দেওয়া উচিত। ভাই আমি কোনো মতে দিলাম পরে তারপর, এরকম না, ভালো একটা প্রিপারেশন আপনাকে দেওয়া উচিত। এবং সিনাপসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা একটা আপনাকে গাইডলাইন দিতে পারবো, নোটস এন্ড নোটস আমরা পড়াই দিব, এবং আমরা মানে আশা করি আর কি, আমরা মোটামুটি খারাপ পড়াবো না ইনশাল্লাহ। আমাদের এক্সপিরিয়েন্স আছে যথেষ্ট, আর মোটামুটি 4-5 বছর ধরে পড়াই তো আমরা। মোটামুটি আমরা মানে চেষ্টা করবো যে আপনাদের জন্য যতটুকু দরকার ততটুকু আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আর কি, ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় আর কি, ইনশাল্লাহ। আর আমাদের একটা চ্যাট বক্স থাকে, সেই চ্যাট বক্সে আদারওয়াইজ আপনি যদি ভর্তি নাও হইতে চান, কোনো সমস্যা নাই, আপনি আমাদের সাথে অ্যাটাচ থাকবেন, যে ভাই এই জিনিসটা পড়তেছিলাম বুঝি না, তা আমরা ওই সময় বুঝাই দেবো। তবে একটা গাইডলাইন সাথে থাকলে, ওই যে বললাম এখন আপনি ডাক্তার, এখন তারা মেডিকেল স্টুডেন্ট না। মেডিকেল স্টুডেন্ট হলে পরে আপনি পড়তেন, এখন আপনাকে ফ্যামিলি মেনটেন করতে হয়, এখন আপনাকে মানে জব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, এবং এই পরীক্ষাটা টোটালি, এটা একটাকে বলে শৌখিন পরীক্ষা, অনেকে এটাকে বলে শৌখিন পরীক্ষা। এটা কোনো আর্টস আসে না, কিন্তু আপনি যখন গাইডলাইনে থাকবেন তখন একটা আর্ট চলে আসে। ঠিক আছে, স্পেশালি চ্যাট বক্সে সে এখন পরীক্ষা দিবে। হ্যাঁ, এবং এটার সাথে যেটা হয়, যখন আপনি একটা কোচিং ভর্তি হবেন, মনে করেন আমাদের কোচিং এ অ্যাড হয়ে গেলেন, চেষ্টা করবেন ওটার সাথে যারা আছে একজনের সাথে আপনি পার্টনার করে ফেলবেন। কোন একটা আপু আছে, আপনি আপু, ওকে বলবেন যে আপু চলেন আমরা একসাথে একটু দেখি। তাহলে আমরা যে নোটস নোটস ভাইরা পড়াই দিচ্ছে, আমরা নিজেরাই দেখার পরে আমরা যে একটু 2 ঘন্টা ডিসকাশন করি, তারপর আমরা পার্সিপেশন করি, তাহলে যেটা হয়, ওই যে একজন দিলে আরেকজন একটু আপনাকে স্টিমুলেট করবে। মানে এই পড়াটাতে একটু পার্টনারশিপে পড়লে ভালো হবে। ঠিক আছে, পার্টনারশিপ বলে ভালো, এবং এভারেজে প্রত্যেক দিনে চেষ্টা করবেন 40 থেকে 50টা প্রশ্ন সলভ করার জন্য। মোটামুটি 5 মাস সময় লাগে, 5 মাস সময় লাগে। এভারেজে 6 থেকে 7 ঘন্টা এনাফ, এবং আমি, আমার কাছে মনে হয় এটা সাকসেস রেট অনেক ভালো। কারণ কি, পাস রেট কিন্তু, পাস মার্ক কিন্তু একটু কম। যদি এটা 70% হইতো, এমআরসিবি পরীক্ষা যদি 70% হইতো, তাহলে কিন্তু পাস রেট অনেক কম হতো। এটা 70% না। তবে স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে, আপনাকে ভুগি যুগি প্রশ্ন দিবে না, যা পড়বেন ওই প্রোটোটাইপের প্রশ্ন দিবে। এবং আমার কাছে মনে হয় যে আলটিমেটলি দেওয়া উচিত, সময় সুযোগ থাকলে দেওয়া উচিত। ঠিক আছে, সময় সুযোগ থাকলে দেওয়া উচিত। তবে এখন হচ্ছে তবে, কখনোই মানে বাংলাদেশের পার্সপেক্টিভে, যে বাংলাদেশেই থাকতে চাচ্ছেন, যার মেইন ফোকাস বাংলাদেশে, যে পুরোপুরি ফোকাস বাংলাদেশে, তার ক্ষেত্রে এমআরসিপি দিবেন ঠিকই, কিন্তু কখনোই এফসিপিএস এবং এমডি কে না করে, মানে এই জিনিসটাকে হচ্ছে স্কিপ না করে, আপনি অবশ্যই এফসিপিএস দিবেন, পাশাপাশি এমআরসিপি দিবেন। ঠিক আছে, এমআরসিপি দিয়েও আমি বলতেছি না যে এখানে আপনার জব অপরচুনিটি নাই, আছে জব অপরচুনিটি। আপনি যদি এতে এভারকেয়ার যদি জয়েন করেন, তাও 1 লাখ টাকা বেতন, যদি কমপ্লিট করেন আর কি। ঠিক আছে, তবে বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো আমার কাছে মনে হয় এফসিপিএস এমডি, যেহেতু বাংলাদেশে আছেন, এই ডিগ্রিটার উপরে ফোকাস রাখা উচিত। এটার পাশাপাশি আপনি এমআরসিপি, এটা আপনাকে একটু মাথায় রাখা। ওকে, আপনাকে এফসিপিএস এমডির পাশাপাশি এমআরসিপি রাখতে হবে, এটা একটু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং আপনি যখন এমআরসিপি উইদিন 5 ইয়ার্স এর ভিতরে, এটা মোটামুটি 2 থেকে 3 বছরের ভিতরে আপনি কভার দিয়ে ফেললেন, এমআরসিপি কভার দিচ্ছেন, এটার পরে এফসিপিএস ফাইনাল পরীক্ষা দিবেন, খুব ইজি লাগবে। কারণ আপনি বললাম না, আপনি সবচেয়ে খারাপ এক্সামটা দিয়ে আসছেন, কঠিন এক্সামটা দিয়ে আসছেন, এরপর আপনাকে রিটেন বলেন, হসপি বলেন, কিংবা এই কেস বলেন, এগুলোতে ইনশাল্লাহ সমস্যা হবে। ঠিক আছে, যাই হোক, আপনার অনেকক্ষণ ধরে আপনারা ছিলেন, তবে এই গাইডলাইনটা আমি পাইনি আসলে।
এটা আমি নিজেও কখনো পাই নাই। এবং আমি যে জিনিসটা বলতেছি যে আলটিমেটলি এই গাইডলাইন গুলোর সুবিধা কি জানেন? ওই আমরা মানে আপনি যে ইনফরমেশন পাইলেন, এই ইনফরমেশনের জন্য আমাকে অনেক জায়গায় দেখা লাগছে, অনেক ভাইদের সাথে কথা বলা লাগছে, যারা চান্স পাইছে তাদের সাথে, তারা কিভাবে পড়ছে, তাদের সাকসেস রেটের কারণ কি। হ্যাঁ, এই জিনিসগুলোর উপরে বেসিস করে আসলে এগুলো বলা আর কি। আমি এমন না যে আমি আমার মন গড়া কথা বলতেছি। আমি বিশেষ করে যারা আমাদের সিনাপসের কোচিং থেকে যারা পাশ করে গেছে, যেসব ভাইরা নিছে, অথবা অন্য যেসব ফ্রেন্ড সার্কেল আছে, ভাইরা আছে, ওদের কাছ থেকে শুনেই তাদের যে মানে আলটিমেটলি এক্সপিরিয়েন্স, তাদের যে অ্যাডভাইস, ওই অ্যাডভাইসটা আমি আপনাদেরকে কনভে করলাম। এটাই আর কি, এটা আমার কথা না, এটা আমাদের মতোই যারা পরীক্ষা দিছে পাশ করছে তাদেরই একটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। ইটস অনেক লাইক অফ ডেমো। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা, আপনারা সবাই পারবেন। আমি আমার কথা বাড়াবো না, আমি আবু সাইদ ভাইয়ের কাছে চলে যাবো। আবু সাইদ ভাই কে আছেন? আবু সাইদ ভাই আপনি হ্যাঁ আছেন জি কিনা? ভাই, জি ভাই, আছি। আপনাকে অনেক কষ্ট দিলাম আর কি না আসলে। না ভাই, করে না। ভাই নেক্সট একটু কোশ্চেন অ্যান্সার সেশনটা কন্টিনিউ হ্যাঁ, করি। আমরা একটু কোশ্চেন আনসার সেশনে যাব। সেশনে যাওয়ার আগে আমি ছোট্ট একটা ইয়ে দিই, মানে একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন, ছোট্ট, জাস্ট, মানে সজীব ভাই সবকিছুই কভার করে গেছেন, জাস্ট একটু সামান্য সাপ্লিমেন্ট। সামান্য সাপ্লিমেন্ট হচ্ছে ডায়েটের যে বিষয়টা, আমাদের 2025 সাল থেকে আমাদের 3টা করে ডায়েট। এর আগে কিন্তু এমআরসিপি তে 4টা করে ডায়েট থাকতো আর কি। তো 2025 সাল থেকে ওরা 3টা করে ডায়েটে চলে গেছে, এবং এরপর থেকে এরা 3টা করে ডায়েটই থাকবে। তো আমরা যদি 2026 সালের ডায়েট গুলো দেখি, অলরেডি সেপ্টেম্বরের ফর্ম ফিল আপ হয়ে গেছে 2025-এর থার্ড ডায়েট। তো আমাদের 2026 সালে 3টা ডায়েট আছে, 2026 এক দুই তিন। তো 3টা ডায়েটের মধ্যে একটা দেখছি যে এখানে এক্সাম ডেট দেয়া আছে। এক্সাম ডেট হচ্ছে একটা 28শে জানুয়ারি, একটা 23শে মে, আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, মানে জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর। 25 সালেও এরকম সিমিলার ডায়েট ছিল আর কি। তো 25 সালের সাথে এটার একটা পার্থক্য হচ্ছে যে এক্সাম ফিটা একটু বাড়ছে, সজীব ভাই যেটা অলরেডি মেনশন করেছেন। 655 পাউন্ড ছিল, এখন এটা হয়ে গেছে 672 পাউন্ড। 672 পাউন্ড টাকায় কনভার্ট করলে 1,11,000 টাকার মতো আসে আর কি। তো এর এর আমরা লাস্ট ডায়েট যেটা মে ডায়েটের রেজাল্ট হয়ে গেছে, সেপ্টেম্বর ডায়েটের এখনো পরীক্ষা হয়নি, 2025-এর কথা বলছি। তো পাশ রেটটা আমি একটু দেখাবো, দেখেন আমাদের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 3,928 জন পরীক্ষা দিয়েছিল। এটা হচ্ছে আমার লাস্ট মে ডায়েটে, মানে 2025 সালের মে ডায়েটে, যেটা কিছুদিন আগে রেজাল্ট হলো, জুনের যেটা রেজাল্ট হলো। তো ওই ডায়েটে আমার পরীক্ষা দিয়েছিল 3,928 জন। তার মধ্যে ইউকেতে পরীক্ষা দিয়েছিল 1,838 জন, এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশ ইন্ডিয়া সবকিছু মিলাই ইন্টারন্যাশনালি আমার পরীক্ষা দিয়েছিল 2,090 জন। পাস রেট যদি আপনি দেখেন, ইউকে সেন্টারে পাস রেট ছিল 50%। আর আমাদের ইন্টারন্যাশনাল সেন্টারে দেখেন পাস রেট ছিল 60%, মানে আমরা ইউকের চেয়ে কিন্তু আমাদের পাস রেটটা ভালো। এবং দেখা গেছে যে আপনার 197টা কোশ্চেন ওরা ভ্যালিড ধরছে, 3টা কোশ্চেন একটু আউট করে দিয়েছিল, 200টা কোশ্চেন থাকে, তার মধ্যে 3টা কোশ্চেন ওরা আউট করে দিয়েছিল। তো জুন ডায়েটে পাশের জন্য 130টা কোশ্চেন সঠিক করা লাগছে। পাস মার্ক ছিল 540। আপনি দেখেন যদি এখানে এই যে লাল যে ঘরটা আছে, এটা হলো 540-এর ঘর, এর ডান পাশের যারা তারা সবাই পাস। দেখেন একটা বড় অ্যামাউন্ট কিন্তু পাস করে গেছে, হ্যাঁ, এবং একটা বড় অ্যামাউন্টের মার্ক ছিল কিন্তু 650 এবং 540-এর মাঝামাঝি। তো এটা ছিল আমাদের এর বিগত ডায়েটের আমি পারফরমেন্স রিপোর্টটা একটু দেখালাম। তো আমি ছোট্ট একটু রিক্যাপ করে দিতে চাই যে আমাদের মেইন রিসোর্স ফর এমআরসিপি পার্ট 1, যেটা আমাদের মাস্ট লাগবে, সেটা হলো পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক। এটা ছাড়া আসলে পরীক্ষা দেওয়া সম্ভব না। 2 নম্বরে আমাদের থিওরি বুক, নোটস অ্যান্ড নোটস বাই হামাদ, এটাই আমরা প্রিফার করব। এবং বিগত সালের যে প্রশ্নগুলা এখান থেকে, এই প্রশ্নগুলোর কালেকশন হচ্ছে পাস্ট পেপার। এই পাস্ট পেপারটা সাথে পড়তে হবে আর কি। এটা পরীক্ষার আগে এক মাস বা 2 মাস আগে পড়লেই হয়। আর কেউ যদি অনেক ভালো মার্ক ক্যারি করতে চায়, সেক্ষেত্রে পাস টেস্ট কোশ্চেন ব্যাংক আছে, ওটাও ব্যবহার করা যেতে পারে, বাট প্রথম 3টা পড়লেই ইনশাল্লাহ এনাফ হবে আর কি। তো আপনারা বিভিন্ন পজিশনে আছেন, কেউ ফ্রেশার, কিছুদিন আগে ইন্টার্নি শেষ করছেন বা ইন্টার্নশিপে অলরেডি আছেন, কেউ এমডি ট্রেনিং করতেছেন বা এফসিপিএস ট্রেনিং করতেছেন, বা কেউ হচ্ছে উপজেলায় আছেন বা সামনে উপজেলায় যাবেন, বা প্রাইভেট জব করতেছেন, সবাই এমআরসিপি পার্ট 1-এ সিট বসার জন্য উপযোগী। তো আমাদের সিনাপস মেডিকেল একাডেমির এই 4টা ব্যাচ আছে, এমআরসিপি পার্ট 1 লং ব্যাচ, যারা শুরু থেকে একেবারে শুরু থেকেই ক্লাসের সাথে থাকতে চান এবং ক্লাস প্লাস এক্সাম সবকিছু মিলাই সবার জন্য পারফেক্ট হবে এমআরসিপি পার্ট 1 লং ব্যাচ। আপনার যদি মনে হয় যে না, আমার মোটামুটি প্রিপারেশন আছে, আমার ক্লাসের দরকার হবে না, আমি একা একা প্রিপারেশন নিতে পারবো, বাট একটা এক্সাম হলে ভালো হয়, সেক্ষেত্রে পার্ট 1 এক্সাম ব্যাচ আছে। আর পাস মেডিসিনকে আরেকটু প্যালাটেবল করে সলভ করে দেয়া আছে আমাদের পাস মেডিসিন সলভ ব্যাচ। আর কেউ কেউ আছেন যে আগে ক্লাস করেছেন বাট পরীক্ষা দিতে পারেননি, সেক্ষেত্রে
জাস্ট ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন, সেটা হচ্ছে এমআরসিপি পার্ট ওয়ান সাবস্ক্রিপশন ব্যাচ, একটু লো কস্ট ব্যাচ এটা। এখানে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো সেটা রেকর্ডেড দেয়া আছে। কেউ যদি মনে করেন যে না আমি লাইভ ক্লাস করব না, সেক্ষেত্রে আপনি সাবস্ক্রিপশন ব্যাচ এটা এখানে ভর্তি হতে পারেন। এবং আমাদের সবগুলো ব্যাচে কিন্তু আলাদা আলাদা এক্সাম আছে। তো আমাদের একটা এমআরসিপিতে বসার জন্য প্রথমে একটা প্ল্যান করতে হয়। প্ল্যান করার পরে আপনি আপনি কোন ডায়েটে বসবেন সেটা প্ল্যান করলেন, তারপরে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে হয় আর কি। তো এই ফুল প্রিপারেশনের জন্য আমাদের সিনাপস মেডিকেল একাডেমি ক্লাস, এক্সাম, নোটস সবকিছুই সাপোর্ট দেবে। সাথে আপনি মেন্টর এবং চ্যাট বক্স সাপোর্ট পাবেন। আমাদের নাম্বার দেয়া থাকে, যখন সময় আমাদের পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবেন। এবং রেজিস্ট্রেশনের জন্য আমি এবার পার্সোনালি মে মাসের জন্য আমি অন্তত প্রায় 10 জনকে রেজিস্ট্রেশনের জন্য সাপোর্ট দিয়েছি। এবং সাথে তাদের যে আমাদের সার্টিফিকেট যেটা অ্যাটেস্টেশন করতে হয়, সেটাও আমাদের যারা পেসিসের মেন্টর আছে তাদের দিয়ে আমরা অ্যাটেস্টেশন করায় পাঠাই দিয়েছি। মানে পুরো ধাপে আমরা এটা সাপোর্ট দিয়েছি আর কি। তো এই সাপোর্টটাও ইনশাল্লাহ এখানে পাবেন। তো আমি আর কথা না বাড়াই কোশ্চেন আনসার সেশনে চলে যাই। আপনাদের যদি কোশ্চেন থাকে তাহলে আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারেন, অথবা আমাদের চ্যাটে এখানে আমরা লিখতে পারেন। তো এখানে আমি চ্যাট বক্সে আমি অলরেডি কয়েকটা কোশ্চেন পাচ্ছি, এটা একটু ইয়ে করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সিনাপসে সেপ্টেম্বর ডায়েটে ভর্তি হয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে ক্লাস শেষ করতে পারিনি। শর্ট টাইমে কিভাবে গুছায় রাখতে পারি? তো সেপ্টেম্বর ডায়েটে আপনি ভর্তি হয়েছেন, সেপ্টেম্বরের পরীক্ষা পর্যন্ত আপনি ক্লাসগুলো পাচ্ছেন। তারপরে আপনি চাইলে একটু সাবস্ক্রিপশন এক্সটেনশন করতে পারেন, খুব সামান্য একটা কস্টে সাবস্ক্রিপশন এক্সটেনশন করতে পারেন, শর্ট ব্যাচ যেটা। আচ্ছা, এই সিজনটা কি রেকর্ড? হ্যাঁ, রেকর্ড করা হবে, বাট পোস্ট কবে করা হবে এটা আমরা বলতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা রেকর্ড করে এবং পরবর্তীতে পোস্ট করব আর কি, ইনশাল্লাহ। তো আপনাদের যদি এমআরসিপি পার্ট ওয়ান, পার্ট টু, এমআরসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, সজীব ভাই এবং আমি মিলে অ্যান্সার দিব আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, কোশ্চেন করেন। জি, আমি ডক্টর মোহাম্মদ জানাল বাপ্পি ভাইয়া। আমার এই জুলাইয়ে আমি আমার এফসিপিএস পার্ট ওয়ানটা আমার কমপ্লিট হয়েছে। তো এখন হলো আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারে জব করতেছি। তো এখন হলো আমি মানে এমআরসিপি প্ল্যান চিন্তা করতেছি। তো আমার মোটামুটি মানে রিসেন্টলি হইলো, আমি কয়েকবার এফসিপিএস দেওয়ার পর আমার পার্ট 1টা এবার হয়েছে। তো এখন আমার জন্য মানে গাইডলাইনটা মানে কিরকম হবে বা আমার এখন কি করা উচিত? সজীব ভাই কিছু বলবেন? হ্যাঁ, ভাইয়া তো আসলে মানে ভাই হচ্ছে পারফেক্ট ক্যান্ডিডেট আর কি, তাই না আবু সাইদ? জি ভাই, একদম পারফেক্ট, ওনার 60% প্রিপারেশন হয়ে আছে। 60% প্রিপারেশন শেষ, এবং মেইন কথা হচ্ছে ভাইয়া যদি দেরি করে তাহলে কিন্তু আবার 60% আবার 30% হয়ে যাবে। আমারও যেটা পরামর্শ সেটা হচ্ছে ভাই আপনার যেহেতু পার্টন যাদের হয়ে গেছে, পার্টন হয়ে যাবে বলতে পার্টনের যে কোশ্চেনের প্যাটার্ন এবং এমআরসিবির কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেক সিমিলার। আপনার মোটামুটি 50% পড়া শেষ, কিন্তু আপনাকে জাস্ট একটা জিনিসে আসতে হবে, সেটা হচ্ছে পার্টনের কোশ্চেন কিভাবে আসে, তার জন্য কোশ্চেন ব্যাংক এবং যে থিওরি বইটা আছে সেটা একটু দেখতে হবে যেন পার্ট 2 এর জন্য হয়ে যায়। এটার জন্য আমার পরামর্শ যেটা সেটা হচ্ছে ভাই আপনি নেক্সট পারলে নেক্সট ডায়েটে দেন। আপনি যে আমাদের জানুয়ারি ডায়েটটা থাকবে সেটাতে দেন দেন। আর আমার পরামর্শ হচ্ছে আপনার মানে এমন না যে এটা ট্রেনিং আমাকে ছেড়ে আমাকে প্রিপারেশন নিতে হবে, কারণ বরঞ্চ দেখা যায় যে ট্রেনিং এর ভিতরে থাকলেই জিনিসগুলোকে খুব ভালো আরো কোলাবোরেশন করা যায়, আরো থিওরির সাথে প্র্যাকটিক্যালি জিনিসটা মিলানো যায়। এটার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি টার্গেট করেন নেক্সট ইয়ারের ফার্স্ট ডায়েটে এটা টার্গেট করেন, এবং আপনি লং বেচ ভালো হবে আপনার আপনার জন্য লং বেচ ভালো হবে। এই কারণে ভালো হবে আপনার এখন পড়া সব ফ্রেশ। যদি আপনি লং বেসের সাথে অ্যাটাচ থাকেন তাহলে যে জিনিসটা হবে আলটিমেটলি আপনি কাভার মানে ই করতে পারবেন আর কি, খুব সহজে আপনি সিমিলার করতে পারবেন, মিলাতে পারবেন আর কি। এখন এই প্রিপারেশনটা যদি আপনি 1 বছর করে নেন, মনে করেন আপনি প্ল্যান করতেছেন ভাই আমি 1 বছর মোটামুটি পড়াশোনা ছাড়া থাকবো, অনলি ট্রেনিং করব, দেন আমি এমএসসিপি শুরু করবো। থিওরি নলেজ কিন্তু আপনার অধিকাংশ ক্ষেত্রেই সব শেষ হয়ে যাবে, থিওরি নলেজ কিন্তু থাকবে না, কিন্তু পরীক্ষা পাশের জন্য কিন্তু থিওরি নলেজটা দরকার। এই জন্য আমার পরামর্শ ভাই আপনি লং বেচের সাথে অ্যাড হয়ে যান, এবং আপনি জানুয়ারিকে অ্যাড করেন, এবং আপনি মোটামুটি প্রায় 50% উপরে শেষ। আপনাদের জানুয়ারিকে অ্যাড করলে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আবু স্যার যদি কিছু বলে অ্যাড করে আর কি। না, আপনি সবকিছু বলে দিয়েছেন, ইনশাল্লাহ এটাই ওনার জন্য ভালো অপশন আর কি। যত দ্রুত হয় তত দ্রুত দিয়ে ফেলা, কারণ আপনার নলেজ এখন ভালো আছে। আপনার হচ্ছে যত টাইম যাবে এটা মানে নামতে থাকবে আর কি, ডিটোরিয়েট করতে থাকবে। তো এফসিপিএস পার্ট ওয়ান, আমি নিজেও এফসিপিএস পার্ট ওয়ানের পর পরেই তার পরের ডায়েটে ফর্ম ফিল আপ করেছিলাম। আমার সময় নভেম্বর ডায়েট ছিল না, এই জন্য পরবর্তীতে আমি ফেব্রুয়ারি ডায়েটে দিয়েছিলাম আর কি।
একুশের জুলাইয়ে আমি হচ্ছে পার্ট ওয়ান পাশ করি, আর 2022-এর ফেব্রুয়ারিতে মানে ফার্স্ট ডায়েটে আমি হচ্ছে এমআরসিপি পার্ট ওয়ান দিয়েছিলাম। এবং অনেক হেল্প হয়েছিল ওটার জন্য, না হলে প্রিপারেশন গ্যাপ হয়ে যায় আসলে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যায়। আসসালামু আলাইকুম, কোন এক্সাম রিলেটেড ডকুমেন্ট অ্যাটেস্ট করতে হয় বললেন ভাইয়া, এই ব্যাপারটা কিছু বলবেন? ডকুমেন্টস কিছুই না, আপনার যে এমবিবিএস এর সার্টিফিকেটটা আছে বিশ্ববিদ্যালয় থেকে, যে সার্টিফিকেটটা প্রোভাইড করে, সেই সার্টিফিকেটের একটা ফটোকপি, ওটা একটা সিল দিয়ে অ্যাটেস্ট করতে হয়। এরা কারা অ্যাটেস্ট করে? যারা এমআরসিপি হোল্ডার বা ব্রিটিশ কাউন্সিল বা নোটারি পাবলিক, এই ধরনের মানুষ এটা অ্যাটেস্ট করতে পারেন। তো এটা অ্যাটেস্ট করে ওদের একটা মেইল দেয়, ওই মেইলে পাঠালেই আপনার এই ডকুমেন্টস, একটাই ডকুমেন্টস লাগে, সার্টিফিকেট অ্যাটেস্টেশন আমরা করে দেবো যদি আপনার ডিফিকাল্টি হয়। তো সেক্ষেত্রে আহ, অথবা আপনি নোটারি পাবলিক দিয়েও করাতে পারবেন, পরে একটা মেইল দেয়, ওই মেইলে পাঠালেই হবে আর কি। পাস মেডিসিন লাস্ট এডিশনটা কিনেছি, এটা দিয়ে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। পাস মেডিসিন লেটেস্ট এডিশন, এটা দিয়ে এর সাথে আপনি নোটস দিয়ে করতে পারবেন। লং ব্যাচের কস্ট কত? আমাদের এখন একটা ডিসকাউন্ট আছে, আপনি একটু আগামীকাল আমাদের এক্সিকিউটিভ ভাইয়ের সাথে একটু কথা বললে জিনিসটা ক্লিয়ার হবে, আর সাথে বলবেন যে আমি সেশনে ছিলাম, আপনার এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আর কি। ভাই, এবার আমি এফসিপিএস পার্ট অন দিয়েছি কিন্তু হয়নি, 190 মার্কস এসেছে। এখন কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাচ্ছি, কিভাবে পড়া উচিত এখন থেকে দুইটার জন্য? সজীব ভাই। বুঝি নাই, আবার একটু অবস্থা ভাই, বুঝি। এবার আমি এফসিপিএস পার্ট অন দিয়েছি কিন্তু হয়নি, 190 মার্ক এসেছে। আমি এখন কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাচ্ছি, কিভাবে পড়া উচিত? আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে ভাই আপনার যেহেতু মানে মেডিসিনের ক্ষেত্রে আলটিমেটলি এফসিস পার্ট অন 190 আসছে, তার মানে আপনার প্রিপারেশনটা মোটামুটি বেশ ভালো। এই ক্ষেত্রে আপনার জানুয়ারিতে অবশ্যই এফসিপিএসটাই দিবেন আর কি। কিন্তু আপনার যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এফসিপিএস এর ক্ষেত্রে যে আপনি একটা জিনিস দেখছেন যে আমাদের এমআরসিপির যে সিলেবাসটা আছে, এখানকার যে সিস্টেম গুলো আছে, ওই সিস্টেম গুলোর ভিতরে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ করে এফসিপিএস এর সাথে এমআরসিপি। যেমন কার্ডিওলজি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি। আপনি একটা জিনিস করতে পারেন, আপনি একটা, সেটা হচ্ছে আপনার যে পাস মেডিসিনটা আছে, ওই পাস মেডিসিন থেকে যদি আপনি এখনই মোটামুটি আপনি প্ল্যান করেন যে আমি প্রত্যেকটা পাস মেডিসিনের ডেভিডসনের পাশাপাশি আমি 70-80টা প্রশ্ন শেষ করে ফেলবো, তাহলে কিন্তু আপনার পাস মেডিসিনটা হয়ে যাচ্ছে। এই পাস মেডিসিন হয়ে যাবে বলতে আপনার কিন্তু এমআরসিবি অলমোস্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি এই জিনিসটা আবার এই জিনিসটা আবার পরবর্তীতে আপনার যে জানুয়ারি এফসিবিএস দিবেন, সেখানে কিন্তু এসবিএ তে হেল্প করতেছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনাকে এফসিবিএস এর এসবিএ সেখান থেকে কভার দিচ্ছে। আবার এই পাস মেডিসিনটা নেক্সট ডায়েটে আপনি যে এটা দিবেন, এমআরসিবিটা দিবেন, সেই এমআরসিবিটা কিন্তু আপনাকে হেল্প করবে। ঠিক আছে? এটা যখন পার্টন আপনার হয়ে যাবে, পার্টন হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আপনার টার্গেট করা উচিত, সেটা হচ্ছে আমি নেক্সট যখন ভর্তি হবেন তখন চেষ্টা করবেন কোনো একটা লং ব্যাচে ভর্তি হওয়ার জন্য। লং ব্যাচে ভর্তি হয়ে তখন নোটসের কনসেপ্ট ঠিক রেখে, তখন তো আপনার অলরেডি পাস মেডিসিনে 50% উপরে শেষ, তখন দ্রুত এটা শেষ করে ফেলবেন। তারপরে ডায়েট আপনি করতে, ঠিক আছে? কিন্তু আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি জানুয়ারিতে আপনি একসাথে দুইটা দেন, কারণ মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি দিকে ফার্স্ট ডায়েটটা শুরু হবে, আবার জানুয়ারি ফার্স্ট উইক এফসিপিএস, এটা আপনার জন্য আবার একটু কষ্ট হয়ে যাবে, একটু ক্লামজি হয়ে যাবে। এটার জন্য আমার কাছে মনে হচ্ছে যে আপনি প্রথমে এফসিএস ফোকাস দেন, কিন্তু কোলাবোরেশন করেন পাস মেডিসিনের কোশ্চেন সলভ করার মাধ্যমে। পার্ট ওয়ানটা এফসিপিএস হয়ে গেল, তারপরে লং বেচে অ্যাড হয়ে যান। লং বেচে অ্যাড হয়ে যাওয়ার পরে সাথে সাথে ওইটার সাথে আপনি নেক্সট যে ডায়েটটা আছে সেটাতে আপনি দিয়ে দেবেন। এটা আপনার জন্য মানে সবচেয়ে ভালো হবে। তো আবু সাহেব ভাই অ্যাড করতে পারেন। আপনি পুরো উত্তর দিয়েছেন। সেম সিমিলার আরেকটা কোশ্চেন ছিল, তো ওই ওই কোশ্চেনের অ্যান্সার সজীব ভাইয়ের এই কথার ভিতরে হয়ে গেছে, যে এফসিবিএস পার্ট ওয়ান জানুয়ারিতে অ্যাপিয়ার করেছিলাম বাট হয়নি, এমআরসিপি দিতে চাচ্ছি, ইজ ইট ওকে টু স্টার্ট উইথ এমআরসিপি? তো ভাই অলরেডি দিয়ে ফেলছেন অ্যান্সার। উইকে কতদিন ক্লাস হবে? উইকে 2 দিন ক্লাস হবে, রবিবার এবং বৃহস্পতিবার সাধারণত আর কি। আচ্ছা, এফসিপিএস পার্ট ওয়ান হলো এই সেশনে ট্রেনিং এ ঢুকে পড়াশোনা তো একটু টাফ, জয়েন জয়েন কি 6 মাস পর দেওয়া উচিত হবে নাকি জয়েন করে পড়া উচিত? অবশ্যই জয়েন করে পড়া উচিত। আর সজীব ভাই অলরেডি এরকম একটা বিষয় বলেছেন, তারপরে একটু বলবেন। আরেকজন বলছেন জুলাই 24-এ জুলাই এফসিপিএস পার্ট অন হয়েছিল, এখন পারবো? অবশ্যই পারবেন। তো ট্রেনিং এ আছেন কিনা এই স্ট্যাটাসটা জানলে ভালো হতো, যে অলরেডি ট্রেনিং এ আছেন কিনা। সজীব ভাই একটু ইয়েটা বলেন যে আচ্ছা আচ্ছা। এফসি, হ্যাঁ, এই যে এফসিপিএস পার্ট অন হলো এই সেশনে ট্রেনিং এ ঢুকে পড়াশোনা করে তো একটু টাফ, ওই সময় ট্রেনিং এ ঢুকবো নাকি ট্রেনিং এ না ঢুকে 6 মাস পড়াশোনা করে দিব? ওটা আবু ওটা একটু। আবু সাহেব কি করছিল আবু সাহেব আমাদের? আমি আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ওই ট্রেনিং এ ঢুকে আমাদের পড়ছিলাম আর কি। আমাদের আবু সাইদের কিন্তু মানে সব হয়ে গেছে। হ্যাঁ, ওর এক্সিস পার্টন মেডিসিন আছে, পার্টন সার্জারি আছে, বা এমআরসিবি পার্টন আছে, পার্ট টু আছে। ও কিন্তু কোনো ট্রেনিং কিন্তু বাদ দেয়নি সে। সে কিন্তু হ্যাঁ, সব ট্রেনিং কন্টেন্টের ভিতরে করছে। মানে সে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল।
যে আসলে ট্রেনিংটা যে ইফেক্টিভ, ট্রেনিং যে করার মাধ্যমে যে এক্সামটা আরো ইফেক্টিভ হয়, সেটা কিন্তু সে আমাদের যে হুম। মানে সবচেয়ে ভালো একটা ডাইনামিক কোঅর্ডিনেটর এবং মেন্টর আছে আবু সাইদ, সেটা কিন্তু এক্সাম। তার মানে আপনার যে ট্রেনিং, এই ট্রেনিংটা কখনো আপনাকে পিছিয়ে দিবে না। কারণ আপনার পড়াটা কিন্তু এটা টোটালি হচ্ছে ক্লিনিক্যাল পড়া আর কি। দেখেন আপনি যে ট্রেনিংটা মনে করেন আজকে সকালে আপনি একটা বাচ্চারই সিনড্রোম দেখে আসলেন, অথবা আপনি পলিসাইথেমিয়া রুব্রিকা দেখে আসলেন, এই পড়াটাই কিন্তু আপনি পরবর্তীতে নোটসে যে পড়তেছেন। মানে আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে, যে জিনিস পেশেন্ট আপনি দেখছেন, সেটা যদি আপনি আবার পড়তেছেন, সেটা কিন্তু আপনাকে আরো বেশি দেখবেন যে মনে থাকবে, এবং এটা মোর ইফেক্টিভ হবে। এটার জন্য মানে ইন কেস অফ এমআরসিপি ভাই, আমি টোটালি বাদ দিয়ে, ট্রেনিং বাদ দিয়ে আপনি করবেন, মানে আলটিমেটলি পড়াশোনা করবেন, এটা আমরা খুব একটা, আমিও খুব একটা সায় দিব না, আবু সাইদের সায় দিব না, কারণ আবু সাইদ জি। অলরেডি ট্রেনিং পিরিয়ডে সবকিছু কভার করছে। এটা এক নম্বর ইস্যু। দুই নম্বর ইস্যু হইতেছে যে আপনার কিন্তু যে পড়াশোনা, আমি কিন্তু বলছি সারাদিন পড়ার কথা কিন্তু বলি নাই। আমি আপনাকে বলছি এভারেজে 6 ঘন্টা পড়তে হবে, 6 থেকে 7 ঘন্টা পড়তে হবে। 6 থেকে 7 ঘন্টা আপনি যদি ট্রেনিং পিরিয়ডে বলেন 8টা থেকে 2টা, এরপরে যদি আপনি রেস্টও নেন, আপনি দেখবেন 4টা থেকে 10টা আপনি কিন্তু ইজিলি 6 থেকে 7 ঘন্টা কিন্তু আপনি বের করতে পারবেন। এটা কিন্তু খুব একটা কঠিন না। এর জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই ট্রেনিং করবেন, এবং ট্রেনিংটা এটা বরঞ্চ এটা আপনার জন্য আরো ইফেক্টিভ হবে। এটা ট্রেনিং এর জন্য ইফেক্টিভ হবে, থিওরির জন্য ইফেক্টিভ হবে। এবং আপনি প্ল্যান করবেন অবশ্যই আমি নেক্সট ডায়েটে দিব। আমাদের ডাক্তারদের একটাই সমস্যা, আমরা অনেক লেজি। দেখবেন আপনার ডায়েট যে কবে আসতেছে, আপনি পড়তেছেন তো পড়তেছেনই, কিন্তু কোন ডায়েটে দিবেন বললে ভাই দিব, ভাই দিব, ভাই কখন দিবেন, ভাই একটু ভালো প্রিপারেশন হোক, একটু ভালো প্রিপারেশন হোক। এরকম হলে আপনি কখনই, কারণ এই পরীক্ষাটা আমি বারবার বলতেছি, এটা আপনার কাছে মনে হবে অপশনাল পরীক্ষা। এটার জন্য আপনি যদি ডায়েট যদি আপনি না টার্গেট করেন, আপনি কখনোই পরীক্ষা দিতে পারবেন না। এই জন্য প্রথম প্ল্যান হচ্ছে ভাই আমি ডায়েট, এবং আমার যখন ফর্ম ফিল আপের সময় হবে 60% প্রিপারেশন যদি থাকে, আমি ফর্ম ফিল আপ করে ফেলবো। কারণ ফর্ম ফিল আপের পরে যে 2 মাস থাকে, এই সময় যে পরিমাণে পড়া হয়, এটা আসলে আগে পড়া হয় না। অনেকে আছে ভাই আমি 100% প্রিপারেশন নিয়ে ফর্ম ফিল আপ করবো, এটা পসিবল না, ইট কোয়াট ইম্পসিবল। আপনি 100% প্রিপারেশন নিয়ে ফর্ম ফিল আপ, এটা খুবই টাফ। এটার জন্য সাধারণত 60% যদি প্রিপারেশন থাকে, আপনি চেষ্টা করবেন 60 থেকে 70%ও যদি প্রিপারেশন থাকে আপনার ফর্ম ফিল আপ করে ফেলার জন্য। তখন আপনি পরের যে পড়াটা দিবেন, দেখবেন বড় একটা ড্রাইভ দিতে পারতেছেন। অথবা আপনি ডায়েট ফিক্স করেন, ভাই আমি ট্রেনিংও করবো, ইনশাল্লাহ আমি সামনে জানুয়ারিতে পরীক্ষা দেবো, ইটস কোয়াইট পসিবল। হ্যাঁ ভাই, সাইড ভাই। জি ভাই। এরপরের কোশ্চেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এখন ইন্টার্নশিপ করছি, নভেম্বরে শেষ হবে ইন্টার্নশিপ। আমি এমআরসিপির প্রিপারেশন নিতে চাচ্ছি, এখন তেমন পড়াশোনা করতে পারছি না, কখন কোচিং শুরু করলে ভালো হবে? তো এই বিষয়ে আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমার যে এখন কোর্সমেট এবং আমার আরেকটা জুনিয়র, ওরা কিন্তু ইন্টার্নশিপ থেকে এমআরসিপির প্রিপারেশন শুরু করছে, এবং ইন্টার্নশিপ শেষ হওয়ার পর পর যে ডায়েটটা, সেই ডায়েটে পরীক্ষা দিছে এবং খুব ভালো মার্ক নিয়ে পাশ করছে। তো এমআরসিপি পার্ট ওয়ান পাশ করলে আপনার একটা সুবিধা হবে যে আপনার আর কোনো পরীক্ষা আটকাবে না। সাধারণত এমআরসিপি পার্ট ওয়ান বা পার্ট টু পাশ করা, এরা যদি বিনা প্রিপারেশনেও এফসিপিএস পার্ট ওয়ান দিতে যায়, সাধারণত হয়ে যায়। 90% ক্ষেত্রে সম্ভাবনা এটা থাকে, কারণ এসবি যে 75টা, 70টা এমনি পারে। তো আমি এরকম দেখি নাই যে এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু পাশ করা কেউ এফসিপিএস পার্ট ওয়ান দিতে যে ফেল করছে, এরকম হয় না সাধারণত। তো আপনি যদি এরকম থাকে যে আপনি এমআরসিপি ফোকাসড, যে এফসিপিএস পার্ট অন একটু কম ফোকাসড, সেক্ষেত্রে আপনি এমআরসিপি পার্ট প্রিপারেশন নিতে পারেন, এবং আপনি এখন থেকেই নেওয়া শুরু করতে পারেন, কারণ আপনার জন্য মে ডায়েট ভালো হবে। আপনার নভেম্বরে যদি ইন্টার্নশিপ শেষ হয়, তাহলে মে ডায়েট আপনার জন্য ভালো হবে। তো আপনি একটা 6 মাসের মতো সময় পাবেন, ওই সময় ডেডিকেটেড আপনি পড়ে মোটামুটি আপনি ওটা ইয়ে করতে পারবেন। ঠিক আছে, তবে এখন অনাপ মানে একটু প্রিপারেশন নেওয়া ভালো, পাস মেডিসিন সলভ করতে থাকবেন, তাহলে দেখবেন যে অনেকটা আগায় গেছেন। সজীব ভাই যদি কিছু বলতেন এই বিষয়ে, ইন্টার্নশিপে আছে না না, উনি এটা হচ্ছে। এটা আবু সাহেব যেটা বলছে, এটা আসলে সবচেয়ে সুন্দর কথা বলছে। সেটা হচ্ছে যে আপনি যেহেতু মানে ইন্টারনেট পরেই আপনি দিতে পারবেন, এমআরসিপি দিতে পারবেন। আর এমআরসিপি আলটিমেটলি এখানে কিন্তু দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে পার্ট ওয়ান এর পরে এমআরসিপি দেওয়া, অথবা মানে এফসিএস পার্ট ওয়ান এর পরে এমআরসিপি দেওয়া, অথবা এমআরসিপি পার্ট ওয়ান পরে এফসিএস দেওয়া। দুইটাই কিন্তু ভাইস ভার্সা, দুইটাই কিন্তু হেল্পফুল। দুইটাই হেল্পফুল কারণ প্রশ্ন তো সিমিলার। সেই ক্ষেত্রে আমি যদি ইন্টার্ন পিরিয়ডে যদি আমি প্রিপারেশন নেই, যদি আমি মোটামুটি ইন্টার্নশিপে খুব ভালো করে পড়লাম, আমি নোটস ক্লিয়ার করে ফেললাম, আমি মোটামুটি নেক্সট ডায়েটে দিয়ে ফেললাম, পরীক্ষা দিয়ে ফেললাম, ইন্টার্নের পরে যে পরের ডায়েটে থাকে, এটার পরে আমি ধীরে সুস্থে আমি পাঠন দিয়ে ফেললাম, এটা কিন্তু খারাপ হবে না, এটাও ভালো হবে আর কি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লিনিক্যালি যে জিনিসটা বললো, ক্লিনিক্যালি আমার জন্য হেল্পফুল হবে আর কি। ক্লিনিক্যালি হেল্পফুল হবে, এবং পরবর্তী যে এসবি গুলো যেগুলো আছে, এফসিবিএস পার্টনার যে 75 এসবি, এটা হেল্পফুল হবে আর কি। তবে আলটিমেটলি মানে মোটামুটি ফোকাস থাকতে হবে। যেহেতু আমার দুইটা টার্গেট, বারবার বলতেছি দুইটা টার্গেট, কিন্তু যেটা সমস্যা হয় মানে আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়। ফোকাসটা নষ্ট করা যাবে না। আপনি ফোকাস নষ্ট করলে তখন দেখবেন যে একটা দেওয়ার পরে আপনি পুরো লেজি হয়ে গেছে। কিন্তু আপনাকে সেম স্টেমিনা রাখতে হবে দুইটা পরীক্ষার জন্য। যদি এটা আপনি রাখতে পারেন, ইনশাল্লাহ প্রথম চান্সেই দুইটাতে হয়ে যাবে। হ্যাঁ আবু সাইদ ভাই।
আচ্ছা। ভাই আরেকটা হচ্ছে, আমি এফসিপিএস না দিয়ে এমআরসিপি দিতে বেশি ফোকাস হতে চাচ্ছি। এটা ভুল ডিসিশন না, কখনোই ভুল ডিসিশন না এটা। অনেকেই আছে যারা এমআরসিপি পার্ট ওয়ান আগে পাশ করে পরে এফসিপিএস করে। তো এমআরসিপি পার্ট ওয়ান পাশ করলে আপনি এফসিপিএস অনেক বেশি বেনিফিট পাবেন। তো খুব অল্প প্রিপারেশনে আপনি এফসিপিএস পার্ট ওয়ান পাশ করে যেতে পারেন। তবে এক্ষেত্রে আপনার ওই যে ট্রেনিং এ ঢুকতে একটু সমস্যা হবে। ট্রেনিং এ ঢুকতে বলতে, আপনি যে এমআরসিপি পার্ট ওয়ান পাশ করে যদি ট্রেনিং এ ঢুকেন, আপনি ওই যে ট্রেনিং এর যে 35,000 টাকা মান্থলি যে ইয়েটা দেয় ওরা, ভাতাটা দেয়, ওটা পাবেন না আর কি। তো সেক্ষেত্রে যদি ওরকম ফিনান্সিয়াল ইস্যু না থাকে তাহলে আপনি এমআরসিপি আগে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই আর কি। জুলাইয়ের 24-এ এফসিপিএস, ওই যে ওই ভাইটা যে জুলাই 24-এ এফসিপিএস পার্ট অন হয়েছিলেন, এখন ট্রেনিং এ আছেন, জানুয়ারিতে এক্সামে বসতে চাই, কখন পেমেন্ট করতে হবে? জানুয়ারি পেমেন্ট আপনাকে করতে হবে 4 নভেম্বর থেকে 11 নভেম্বর। 28 জানুয়ারি পরীক্ষা, 2026-এর 28 জানুয়ারি। 4 নভেম্বর আপনার সিট ওপেন হবে, আপনি 4 নভেম্বর দুপুর 1টায় সিট ওপেন হবে, আপনি তখন 4 থেকে 11 নভেম্বরের মধ্যে আপনি টাকা পেমেন্ট করার সুযোগ পাবেন আর কি। এটা আর কি। ভাই আমার নোটস পাস মেডিসিন জেনেসিসের কিছু সিস্টেম সলভ করা আছে, বাট স্টাডি গ্যাপ হয়ে গেছে আমার প্রায় 6 মাস। প্রিপারেশন কমপ্লিট ছিল না অ্যান্ড কনফিডেন্স ছিল না ফর্ম ফিল আপের, বাট এমআরসিপিতে অ্যাপিয়ার করা হয় নাই। আচ্ছা, এখন আমার জন্য কি লং ব্যাচটা ভালো হবে? সজীব ভাই যদি কিছু বলতেন, লাস্ট যে কোশ্চেন। এটা লং বেজ ভালো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। তোমার জন্য যেটা মা- হবে সেটা হচ্ছে লং বেজ বেটার হবে। লং বেজ বেটার হবে কারণ 6 মাস কিন্তু স্টাডি গ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ ছয় হ্যাঁ। মাস স্টাডি গ্যাপ কিন্তু যথেষ্ট সময় আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আলটিমেটলি আপনার যে সিস্টেম গুলা কাভার আছে সেগুলো পাশাপাশি দেখেন যেগুলো পড়া হয় নাই, বাট লং বেজ বেটার হবে। আর আপনি ফোকাস রাখেন আপনি জানুয়ারিতে দিবেন, জানুয়ারিতে হয়ে যাবে আপনার, কারণ আপনার মোটামুটি প্রিপারেশন অলমোস্ট হয়ে গেছিল তো। জানুয়ারিতে ফোকাস দিলে প্রথমবারে পরীক্ষায় চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। লং বেজ জি। বেটার হবে। জি। আচ্ছা, আবু সাইদ, আর একটা জিনিস হচ্ছে ভাই, সাবস্ক্রিপশন ব্যাচও কিন্তু খারাপ হবে না। হ্যাঁ সাবস্ক্রিপশন ব্যাচও ভালো হবে, মানে সাবস্ক্রিপশন উনি ব্যাচে যদি চায়। হ্যাঁ হ্যাঁ। সাবস্ক্রিপশন ব্যাচে কিন্তু সব ভিডিওগুলো থাকে। মানে সাবস্ক্রিপশন ব্যাচটা কেন, জিনিসটা কেমন মনে করেন যে সব ক্লাস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তখন আপনি নিজের মতো করে সাজায় নিলেন আর কি, যে আমার তাহলে যে জিনিসটা গ্যাপ, তাহলে সেই ক্লাসগুলো আমি আগে করি, ওই জিনিসগুলো আমি আগে শেষ করি। আবার যে জিনিসগুলো পড়া হয়েছে বাট আমার গ্যাপ আছে সেগুলো আমি একটু পরে দেখি, সেটাও করতে পারেন। মানে সাবস্ক্রিপশন ব্যাচও এটা একটা ভালো অপশন, এটা আপনি করতে পারেন। আর লং ব্যাচে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন থাকবে, ওই নির্দিষ্ট রুটিন পর পর ক্লাস হবে আর কি। তো আপনার একসাথে সব ক্লাস পাবেন না, যেটা সাবস্ক্রিপশন ব্যাচ আছে ওখানে আপনি একসাথে সব ক্লাস পেয়ে যাবেন, যেটা ইচ্ছা সেটা দেখতে পারবেন। তো ওক্ষেত্রে মোটিভেশনটা একটু ধরে রাখা কঠিন হয়। আর এক্ষেত্রে আপনার সপ্তাহে 2টা ক্লাস হবে, সেক্ষেত্রে আপনি এই কোচিং অনুযায়ী যেতে পারবেন, এই আর কি। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আমি ইন্টার্নশিপ করছি, এপ্রিলে শেষ হবে। একাডেমিক সেশনে ডেভিডসন পড়া হয়নি, ডেভিডসন কনসেপ্ট ক্লিয়ার না করে এমআরসিপির জন্য প্রিপারেশন নেওয়া যাবে? সজীব ভাই। না, ডেভিডসনের তো আসলে আপনি যখন নোটস এর কনসেপ্ট লাগবেন, মানে নোটস এর হচ্ছে সবচেয়ে মেডিসিনের ক্ষেত্রে সবচেয়ে ভালো কনসেপ্ট বই আর। নোটস আমি নিজেও যখন ডেভিডসনের ক্লাস নিয়েছি তখন নোটস পড়ে কিংবা ওই থিওরি নিয়ে ডেভিডসনের উপর ক্লাস নিচ্ছি। আপনি নোটস পড়তে পারলে আসলে মানে এটা ডেভিডসনের আপনাকে লাগবে না। ঠিক আছে, এটা নিয়ে আপনি টেনশন করেন না। তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আপনি নোটস যেটা আছে সেই নোটসটা আপনি পড়েন। আপনি যদি প্রথম প্ল্যান থাকে এমআরসিপি দেওয়ার, তাহলে আপনাকে ডেভিডসন টাচ করার দরকার নাই। আপনি নোটস পড়েন, পাস পড়েন। সেইভাবে আপনি আলটিমেটলি সামনের দিকে যাবেন। পরবর্তীতে আপনি যখন এই আবু সাইদ যেটা বললো আর কি, আপনি পার্ট অন দিবেন, তখন ডেভিডসন পড়তে আপনি নিতে লাগবে। ঠিক আছে, সমস্যা হবে না ভাই। হ্যাঁ আবু সাইদ ভাই। জি ভাই। আর আমাদের লাস্ট একটা কোশ্চেন আসছে, এটা একটু অ্যাটিপিক্যাল। আমাদের উনি 41তম বিসিএস এ চাঁদপুর ডিসি অফিসে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে। তো উনি বলতেছেন, আসসালামু আলাইকুম, আমার প্ল্যান ইংল্যান্ডে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের উপর মাস্টার্স করতে যাওয়া এবং দেশ থেকে এমআরসিপি পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করে পেসেসটা সে সময় দেয়া। এখানে কোনো একাডেমিক বাধা আছে কিনা? উল্লেখ্য আমি বর্তমানে অ্যাডমিন ক্যাডারে কর্মরত আছি, আমার ট্রেনিং করার সুযোগ নাই। সুজিব ভাই এই বিষয়টা একটু বলেন, আমি মানে এই জিনিসটা একটু আমার নলেজ গ্যাপ আছে, আমাকে একটু দেখতে হবে। না, এটা তো কারণ বাধা নাই, উনি তো দিতে পারবেন, মানে কোনো পরীক্ষা সমস্যা নেই। দিতে পারবেন, পরীক্ষা দিতে কোনো বাধা নাই, পেসেজ পরীক্ষা দিতেও কোনো বাধা নাই, কোনো পেসেজ দিতে সমস্যা পারবেন, না। কোনো সমস্যা নাই। উনি তো মানে ইউকে তো এরা দেখে না, হ্যাঁ। আলটিমেটলি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, ওরা আসলে আপনাকে এটা করবে মানে কোনো বাধা দিবে না। আর পেসেস পরীক্ষাটা আপনি ইউকে তো দিতে পারবেন, এটা বাংলাদেশেও কিন্তু দেওয়া যায়। বাংলাদেশে এভাবে কেন দিতে, আপনি দিতে পারবেন না এটাতে কোনো বাধাই নেই।
ঠিক আছে, আমি যতটুকু জানি আপনি অন্য ক্যারিয়ারে চেঞ্জ করছেন, কিন্তু অন্য ক্যারিয়ারে শিফট হওয়া কিংবা অন্য প্রফেশনে যাওয়া এটা এমআরসিপির জন্য কোনো কন্ট্রাইন্ডিকেটেড না। বুঝতে পারছেন? মানে ওদের কোনো রুলস, আমি যতটুকু রুলস পড়ছিলাম ওদের এই রুলসে এগুলো ছিল না। বুঝতে, আমার যতটুকু জানি আর কি। আবু সাইদ কি বলেন? না, এটাই মানে আমারও তাই জানা যে কোনো ট্রেনিং ছাড়াও আমি দেখছি যে এই যে এবার দিনাজপুর মেডিকেলের একজন পাশ করলো পার্ট ওয়ান ট্রেনিং, পার্ট টু পেসেস, কোনো ট্রেনিং ট্রেনিং ওইভাবে ট্রেনিং ওইভাবে শো লাগবে না করা লাগে ওটা। না। হুম। আর ট্রেনিং হচ্ছে শো করতে হয় না, ওটা কোনো হ্যাঁ, একটা হ্যাঁ, স্যারের জাস্ট সিগনেচার, ওটা সাবমিট করলেই হয়। হয় এখানে Minus- একাডেমিক কোনো বাধা নাই, একাডেমিক কোনো বাধা নাই। এখন আপনার যদি অ্যাডমিন থেকে কোনো বাধা না থাকে তাহলে কোনো ঝামেলা নাই, যেটা আমাদের যতটুকু নলেজ আছে। অ্যাডমিন থেকে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে কোনো বাধা নাই আর কি। আপনি যদি ইংল্যান্ডে ওখানে মাস্টার্স করতে থাকেন তাহলে ওই সময় আপনি পেসেস দিয়ে দিতে পারছেন ইংল্যান্ডেই। আর এখান থেকে তো দেশ থেকে আপনি পার্ট ওয়ান পার্ট টু কমপ্লিট করতে পারছেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যেখানে যখন যাবেন এটা একটু প্ল্যান রাখতে হবে যে আমি, তাহলে কিন্তু আপনাকে যখন আপনার যাওয়ার প্ল্যান আর কি ইউকে তে, তার আগে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু কমপ্লিট করে যেতে হবে। মানে এটা কিন্তু খুব ভাইটাল ইস্যু আর কি। মানে আপনাকে তাহলে ওইভাবে প্রিপারেশন নিতে হবে আর কি। হ্যাঁ। আর ইন এ টাইম যদি কোনো আপনার ইনফরমেশন লাগে, যেহেতু আপনি অ্যাডমিনে আছেন, আপনার এই দিক দিয়ে কোনো ইনফরমেশন লাগলে আমাদের অবশ্যই আছে, আমি আছি, আমরা আমাদেরকে জানালে ইনশাল্লাহ আমরা আপনাকে মানে যতটুকু সম্ভব আর কি হেল্প করার চেষ্টা করবো। জি, ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে মনে হয় আমরা সেশন প্রায় 8:30 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট আমরা সাধারণত সেশন করি 1 ঘন্টার মধ্যে শেষ হয়। তো আজকে আপনাদের অনেক প্রশ্ন ছিল। তো আহ, শেষ মানে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এবং ক্লাস কি রেকর্ডেড পাবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব। ভাই, কত টাইমের মধ্যে পাঠ করতে হয় কোনো বাধা ধরার নিয়ম নাই, বাট জিনিসটা হচ্ছে পড়াশোনা মোটামুটি কাছাকাছি। এই জন্য আহ, ভালো হয় 6 মাসের মধ্যে পার্ট টু দিলে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। কারণ ওই যে পার্ট ওয়ানের যে পড়া, সজীব ভাই অলরেডি এটা কিন্তু ডিসকাস করে ফেলেছেন, পার্ট ওয়ানের যেটা পড়া সেটাই কিন্তু পার্ট টুতে অনেকটা কাজে লাগে। ওটারই একটু অ্যাডভান্স লেভেল। তো আপনার পার্ট ওয়ান যদি রিসেন্ট পড়া থাকে আপনি পার্ট টুর জন্য সুবিধা পাবেন। তো 1 বছরের বেশি হলে আসলে একটু আপনার আপনার নিজের জন্য সমস্যা। বাট ওদের পক্ষ থেকে এক সময় ছিল যে এমআরসিবি পার্ট ওয়ানের 7 বছরের মধ্যে আপনাকে পেসেস কমপ্লিট করতে হবে। বাট এটা এখন আর নাই, কোনো বাধা ধরা নিয়ম নাই। আপনি এমআরসিবি পার্ট ওয়ান করে 15 বছর পরেও পেসেস পাস করতে পারবেন, 15 বছর পরেও পার্ট টু পাস করতে পারবেন, কোনো বাধা ধরা কিন্তু নিয়ম নাই। পাঠানোর পরে আসলে পাঠটা দ্রুতই দেওয়া উচিত। আমি সবচেয়ে যেরকম শর্ট টাইমে দেওয়া অনেক উচিত, হ্যাঁ। ডিফিকাল্টি ফেস করছি, হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে ওই সময় দিলে আমার অনেক, যদি জি, জি। আলটিমেটলি আবার করতে হয় আর কি। হ্যাঁ, এর জন্য আমার পরামর্শ হচ্ছে পার্টনারের পরে উইদিন 6 মান্থস আপনি সিক্স দিয়ে মান্থ হয়ে হ্যাঁ, যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। এটাই। এই আর কি। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে সেশনে থাকার জন্য। আর এবং এমআরসিপি সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে এর পরবর্তীতে আমাদের এক্সিকিউটিভকে নক করতে পারেন, উনি রেফার করে দিবে আমাদের কাছে, অথবা সরাসরি আমাদের সাথে নক করতে পারেন। তাহলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। উই আর ওপেন, কোনো সমস্যা নাই। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো সজীব ভাই, আপনি লাস্ট কনক্লুড করে দেন আর কি। না, অসংখ্য ধন্যবাদ আসলে আবু সাইদকে। আবু সাইদ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্ট এবং ডাইনামিক কোঅর্ডিনেটর। মানে সে আলটিমেটলি এমআরসিপি ব্যাচ গুলো দেখতেছে, রান করতেছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট ভালো। সাকসেস রেট ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে আমাদের এটা অ্যাডমিটেড ডক্টরদেরকে অ্যাড করা হয়, অ্যাডমিট যারা ডক্টর আছে তারা অ্যাড হয়, সেখানে ইনফরমেশন গুলো দেওয়া হয়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানে এটা একটা গাইডলাইন, করতে তো হবে আপনাকে। আপনাকে একটা জিনিস হচ্ছে গাইডলাইন, তবে একটা জিনিস হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে। এখানে দুইটা ইস্যু। এক নম্বর ইস্যু হচ্ছে আপনাকে নিজেকে ফোকাস থাকতে হবে। তারপর হচ্ছে আপনি, আমরা যারা আছি আমাদেরকে সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট দিতে হবে। একাডেমিক দিক দিয়ে সাপোর্ট দিতে হবে, ইনফরমেশন দিক দিয়ে সাপোর্ট দিতে হবে, এবং সবার জন্য সবাইকে দোয়া করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। তবে আলটিমেটলি আমরা আমাদের যে রিসেন্ট যে এমআরসিপি যে রেজাল্ট গুলো, আলহামদুলিল্লাহ এটা সাকসেস যথেষ্ট ভালো আর কি। আর আশা করা যায় যে আপনারা আমাদের সাথে পথ চললে ইনশাল্লাহ আপনারা সেই সফলতা যেতে পারবেন। আর আবু সাইদ যেটা থাকবে, উনি, আমি বারবার বলতেছি, আবু সাইদ কিন্তু খুব আপডেট আর কি, যে কোনো ইনফরমেশন থেকে শুরু করে যে কোনো বিষয়, এবং হি ইজ এ গুড মেন্টর, গুড কোঅর্ডিনেটর। ওর হচ্ছে গাইডেন্সে কিন্তু আমাদের পার্টনারের কিন্তু সাকসেস রেট আরো বাড়ছে আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে আমরা বলবো যে ইউ ক্যান জয়েন উইথ আস। আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন, আপনারা অবশ্যই ওয়েলকাম। আর জয়েন হওয়া ছাড়াও অ্যাজ এ কলিগ আমরা আপনাদের সবসময় পাশে আছি, পাশে থাকবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া দোয়া থাকবে। দিন শেষে আসলে আমরা সবাই একটা হেলদি একটা ডক্টর সোসাইটি তৈরি করতে চাই।
এই শুভকামনা রেখে আজকে আমাদের যে সেশন সেটা সমাপ্ত ঘোষণা করতেছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।